আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা মতো ৯টার সময় শুরু করলাম আর কি। আজকে আমরা আরএফটির বিষয়ে আলোচনা করব। তো আমার সাথে আছে আপনার সুশান্ত চন্দ্র দে, এসডিএম ডাইং। তো আমার মনে হয় সুশান্ত যদি ইন্ট্রোডিউস করে তাহলে ভালো হয় আর কি, নিজেকে একটু ইন্ট্রোডিউস। আমি সুশান্ত দে। আমি তো মানে ফোকের বাসা আছি অলমোস্ট 5 ইয়ার্স। তার আগে ছিলাম মাইক্রোওয়েভে ছিলাম, তাই তো। বিএসসি ফ্রম বুটেক্স 28 ব্যাচ। দিস মাই আইডেন্টিটি। থ্যাংকস। আচ্ছা, হ্যাঁ, আমি আইডেন্টিটি আমার হলো আমি বিপ্লব ডায়াস্টারে আছি। আমিও সেম ইনস্টিটিউট, উই আর ক্লাসমেট বেসিক্যালি। সো আমরা আসলে আজকে আরএফটি একটা জটিল সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা করব যে আসলে প্র্যাকটিক্যালি মার্কেটে কি হইতেছে বা কিভাবে আরএফটিটা কন্ট্রোল করা হয়। হ্যাঁ, তো আমি কি সরাসরি স্লাইডে চলে যাব সুশান্ত, দেখি I think you স্লাইডে can চলে যাই না? proceed. হ্যাঁ, You can proceed. Right. আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যাঁ, Okay. আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? That's it. That's it. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, Hmm. আচ্ছা আচ্ছা, আরএফটি প্রেজেন্টেড বাই মোহাম্মদ শাহরিয়ার জিনা বিপ্লব। হ্যাঁ, নেক্সট স্লাইড, আউটলাইন। হ্যাঁ, আউটলাইন দেখা পরের স্লাইড আসছে না? নেক্সট স্লাইড। আচ্ছা, হ্যাঁ, আজকে যে টপিকসটা সম্পর্কে আমরা আলোচনা করব, ডেফিনেশন, ব্যাকগ্রাউন্ড, আরএফটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। দেন অবজেক্টিভ অফ আরএফটি, বেনিফিট অফ আরএফটি, কোয়ালিটি এবং কন্ট্রোল, রিকোয়ারমেন্ট অফ আরএফটি প্রসেস। হ্যাঁ, রিকোয়ারমেন্ট কি কি দরকার হতে পারে। আচ্ছা, ফ্যাক্টর অফ আরএফটি প্রসেসিং, ভেরিয়েবলস দ্যাট নিড টু বি মনিটর ফর আরএফটি ডাইং, টিপিক্যাল কনফিগারেশনস, আজ রেফারেন্স কিছু আছে আর কি। মানে আমাদের আজকে প্রেজেন্টেশনটা এইভাবে হবে, আমি প্রথমে প্রেজেন্ট করব আরএফটি সম্পর্কে, দেন আমি আরএফটি নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছি আর কি। তো আমি কিছুটা আমার কাজের যেগুলা বিভিন্ন ফ্যাক্টরিতে কিভাবে আরএফটি নিয়ে কাজ করা হয় এটা আমি সামান্য আলোচনা করব। হ্যাঁ, then we'll discuss together about the question what we have get. আমরা পোস্ট দেওয়ার পরে অনেকেই ইনবক্স করে বিভিন্ন জিনিস জানতে চাইছে যে এই জিনিসগুলো যেন কভার করা হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে হয়তো সুশান্ত বা আমি যেভাবে হোক আমরা এগুলার অ্যান্সার দিতে। হ্যাঁ, সুশান্ত, আমি যদি কোথাও কোনো কিছু অ্যাড করা লাগে তুমি অ্যাড করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আমি এইভাবে আচ্ছা, ওকে। আচ্ছা, আরএফটি ডেফিনেশন। হ্যাঁ, আরএফটি মেইনলি রাইট ফার্স্ট টাইম। ব্যাপারটা সোজা বাংলায় বলতে গেলে আমরা ডাইং আগে অনেক আগে করতাম, দেখা গেছে যে আগে শেড নিয়ে এত ক্রিটিক্যাল অ্যানালাইসিস ছিল না। হ্যাঁ, আগে যেই শেডই ডাইং করা হইতো কাস্টমার সেই শেডই অ্যাপ্রুভ দিয়ে দিত, কিন্তু এখন যেহেতু প্রতিটা শেডই ইম্পর্টেন্ট এবং বায়ার খুব জিরো টলারেন্সে আপনার স্পেকট্রোফটোমিটার রিডিং দেখা আপনার বায়ারের শেড গুলো অ্যাপ্রুভ করতেছে। তো আমাদেরও কিন্তু এই জন্য কনসিয়াস হওয়া প্রয়োজন যে আমরা যেন ডাইং এর সময় প্রতিটা ব্যাচ টু ব্যাচ আমাদের আরএফটির মেইন ডেফিনেশন হলো যে আমরা উইদাউট অ্যাডিং এনি ডাইস or without any process change। হ্যাঁ, আমরা একটা ফ্যাব্রিক আমরা ফ্রম বাল্ক ল্যাব টু বাল্ক আমরা সেম রেসিপিতে ডাইং করলাম, আমাদের কোনো ভেরিয়েশন, কোনো নো চেঞ্জ অফ এনি এডিশন অফ ডাইস, কোনো প্রসেস চেঞ্জ ছাড়াই। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রসেস চেঞ্জ ছাড়াই আমরা সরাসরি ডাইং করতে পারবো। এটাই হলো আমাদের আরএফটির মেইন ডেফিনেশন। হ্যাঁ, তো এটা কিন্তু মানে খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যে উইদাউট চেঞ্জিং এনিথিং, হ্যাঁ, ওয়ান শটে একটা ফ্যাব্রিক আমরা ডাইং হবে
উইদাউট মানে ফার্স্ট টাইমই ডাইং হয়ে যাবে, হ্যাঁ, ডাইং হয়ে ফিনিশিং হয়ে কাপড়টা বের হয়ে যাবে উইদাউট চেঞ্জিং এনি সিঙ্গেল প্যারামিটার, হ্যাঁ। সো এবং কোনো ফ্যাব্রিক ফল থাকবে না, হ্যাঁ। আচ্ছা, সো এটা হলো আরএফটির ডেফিনেশনটা বেসিক্যালি, যে আমরা ফার্স্ট টাইমে আমরা রাইট হয়ে যাবে আমাদের উইদাউট এনি ফল্ট অফ দ্য ফ্যাব্রিক্স, হ্যাঁ। আচ্ছা, আরএফটির ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু দেখি, আরএফটির কনসেপ্ট এস্টাবলিশড হয়েছে আসলে 70 থেকে 80 এর দিকে। তো প্রথম দিকে ব্যাপারটা ছিল এরকম যে বেসিক্যালি বলতো নো এডিশন, হ্যাঁ। সাধারণত আমরা কি করতাম যে ডাইং করার পরে আমরা 20 মিনিট পরে শেড দেখতাম, আচ্ছা ঠিক আছে শেড ওকে আছে, আমরা ড্রেন করে দাও, বা গো ফর সোপিং, হ্যাঁ। দেখা গেছে সোপিং এর পরে চেঞ্জ হইতো, বাট এই নো এডিশন কনসেপ্টটা খুব জনপ্রিয় হয়ে যায়, যে কোনো এডিশন লাগতেছে না। এবং আমরা অনেক সময় অনেক ডাইং ম্যানেজার, তাদের কাছে একটা বই থাকতো, সিক্রেট বই, তারা দেখতো যে রেসিপি কত পার্সেন্ট এডিশন, আবার কারোর কাছে শোনা যাচ্ছে না, সাউন্ড অফ হয়ে গেছে। সাউন্ড অফ হয়ে গেছে বা কিছু শোনা যাচ্ছে না, সরি। নাথিং ইজ হিয়ারিং। হ্যাঁ সুশান্ত, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তাই না? হ্যাঁ, মাঝখানে সাউন্ড শোনা যাচ্ছিল না, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, আমরা ছিলাম ওই যে নো এডিশনে, তাই না? হ্যাঁ, নো নোটিফিকেশন ছিল। এডিশন, আচ্ছা ঠিক আছে, আমি আবার চলে যেতেছি, হ্যাঁ।
আচ্ছা, নো এডিশন কনসেপ্টের পরে আসছে ব্লাইন্ড ডাইং কনসেপ্ট। ব্লাইন্ড ডাইং কনসেপ্ট কি বোঝা গেছে নাকি ওইখানে মনে হয় ইন্টারাপ্টেড হয়েছে না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তো, বললাম শোনা যাচ্ছে, হ্যাঁ। বললাম যে ব্লাইন্ড ডাইং কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে নাকি না এইখান থেকে কোথা থেকে ডিসকানেক্টেড হয়েছে আর কি? হ্যাঁ, ব্লাইন্ড টাইম থেকে মানে ডিসকানেক্ট হয়ে গেছে, ব্লাইন্ড টাইম থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্লাইন্ড ডাইং থেকে আবার শুরু করতেছি। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ব্লাইন্ড ডাইংটা নো এডিশনের পরের কনসেপ্ট। ব্লাইন্ড ডাইংটা হলো যে আমরা উইদাউট সিইং এনি শেড আমরা ফ্যাব্রিকটা ড্রেন করে দেব এবং আফটার সোপিং আমরা শেডটা দেখব। তো এটা যে আপনার অ্যাডভান্টেজটা, যেমন হোয়াইটের ক্ষেত্রে আমরা শেড দেখি না, হ্যাঁ একবারে ডাইরেক্ট আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা শেড দেখি। অনেক অনেক লাইট কালার ক্ষেত্রে যেগুলো অনেক দিন থেকে আমাদের ফ্যাক্টরিতে ডাইং হয় সেগুলো আমরা সোপিং এর পরে শেড দেখি। হ্যাঁ, তো আমাদের ফ্যাক্টরিতে অনেকটা ধারণা হয়ে গেছে যে না, এটা আর চেক করতে হবে না কোনো শেড, আমরা ডাইরেক্ট সোপিং এর পরে আমরা দেখবো। এটা ব্লাইন্ড ডাইং কনসেপ্ট। হ্যাঁ, এই ব্লাইন্ড ডাইং এবং নো এডিশনের পরের কনসেপ্ট হলো আরএফটি। আরএফটি কনসেপ্টটা হলো যে আমাদের একটার পর একটা ফ্যাব্রিক ডাইং হবে, বিভিন্ন মেশিনে ডাইং হবে এবং অথবা সেম মেশিনে ডাইং হবে উইদাউট এনি চেঞ্জ। উইদাউট এনি চেঞ্জ মিনস উইদাউট এনি এডিশন, উইদাউট এনি স্পেসিফিক লিকার রেশিও চেঞ্জ অর উইদাউট এনি চেঞ্জ আমাদের কন্টিনিউয়াস ডাইং হবে। সো এই কনসেপ্টটা হলো আরএফটি এবং এটা ডেভেলপ করার জন্যই আজকে কিন্তু আমরা এখানে। হ্যাঁ আচ্ছা, এবং এই যে আমাদের রিডাইং, টপিং বা স্টিপিং, এই জিনিসগুলা আপনার এলিমিনেট হয়ে যাবে আপনার এই আরএফটি কনসেপ্টে। হ্যাঁ, তো আরএফটি যখন আমরা এনশিওর করতে পারবো তখন আমাদের ফ্যাক্টরিতে কোনো রিডাইং থাকবে না, আমাদের ফ্যাক্টরিতে কোনো টপিং থাকবে না, আমাদের ফ্যাক্টরিতে কোনো এডিশন থাকবে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আসলে এটি আমরা আলোচনা করছি। তো এইখানে অনেকগুলো প্যারামিটার জড়িত আরএফটির জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার ডাইস কেমিক্যাল খুবই ইম্পর্টেন্ট। ডাইস কেমিক্যাল এবং সাবস্ট্রেট আমরা যে ফাইবারটা ইউজ করতেছি, দেখা যাচ্ছে ইয়ার্ন লট বারবার চেঞ্জ হইতেছে। হ্যাঁ, এখানে ইয়ার্ন লট আপনার বারবার চেঞ্জ হলে কিন্তু কন্ট্রোল করা যাবে না। আপনার ডাইস কেমিক্যাল বারবার চেঞ্জ হইতেছে, আপনি ডাইস কেমিক্যাল বারবার চেঞ্জ করলে কিন্তু আপনার বিহেভিয়ার আপনি কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, তো এগুলো খুব ইম্পর্টেন্ট, ডাইস কেমিক্যাল এবং সাবস্ট্রেট। হ্যাঁ আচ্ছা, প্যারামিটার। হ্যাঁ, মানে ডাইস ইনটেক, যেমন আপনার মনে করেন যে আপনি একটা কোম্পানির ইউএলও ইউজ করলেন, আবার আরেক কোম্পানির রেড ইউজ করলেন, আরেক কোম্পানির ব্লু ইউজ করলেন, তো আপনি এখানে কিন্তু তিনটার বিহেভিয়ার তিন রকম। হ্যাঁ, তো আপনি এখানে কিন্তু কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আপনি তখন আরএফটি এনশিওর করতে চাইলে কিন্তু হবে না। আপনি আরএফটি এনশিওর করতে হলে আপনার প্রতিটা প্যারামিটার পয়েন্ট টু পয়েন্ট এনশিওর করতে হবে যে আমার ডাইস গুলা যেই ডাইসের বিহেভিয়ার একই রকম হইতে হবে। আমি যে কেমিক্যাল ইউজ করব, কেমিক্যালের কনসিস্টেন্সি প্যারামিটার, আমি যখন কেমিক্যাল পারচেজ করব সেটার কেমিক্যাল কনসিস্টেন্সি প্যারামিটার সব সেম থাকতে হবে। আমার যে সাবস্ট্রেটটা আছে, মানে আমার ফাইবার, আমার ফ্যাব্রিক, সেগুলোর প্যারামিটার গুলা আপনার কনসেপ্ট ঠিক থাকতে হবে। আচ্ছা, এখন আমরা কেন আরএফটি নিয়ে আলোচনা করতেছি? আমাদের আগে কেন আরএফটি নিয়ে আলোচনা হয়নি? আগে আপনার সমস্যা ছিল যে আপনার স্পেকট্রোফটোমিটার ছিল না অ্যাভেলেবেল। স্পেকট্রোফটোমিটার খুব হাইলি এক্সপেন্সিভ ছিল, হাতে গোনা দুই একটা ফ্যাক্টরিতে ছিল স্পেকট্রোফটোমিটার। তারপরে আপনার এই কম্পিউটার মেমোরি ছিল না, হ্যাঁ র্যাম ছিল না, হ্যাঁ আমরা ফ্লপি নিয়ে দৌড়াদৌড়ি করতাম। তো এখন তো অনেকটা ডেভেলপ, প্রতিটা কম্পিউটারই আপনার Core i7 চলে আসছে, আপনার ডাটা প্রসেস করা খুবই ইজি। সো আমরা কিন্তু এখন আগের মতো চিন্তা ভাবনা করতে হবে না যে আমরা নো এডিশনের চিন্তা ভাবনা বা আমরা ব্লাইন্ড ডাইং এর চিন্তা ভাবনা, আমরা এখন চিন্তা করতে হবে যে আরএফটি যাতে আমরা এনশিওর করতে পারি। আচ্ছা, ডাই বাথ মনিটরিং সিস্টেমও কিন্তু এখন আপনার এই খুবই জনপ্রিয় আমাদের কান্ট্রিতে। আমি জানি না, সুশান্ত বলতে পারবে যে ডাই বাথ মনিটরিং মানে একবারে আপনার সেন্ট্রালি কন্ট্রোল থাকবে যে আপনার আরএফটি ডাই বা সেন্ট্রালি কন্ট্রোল হবে আরএফটি। হ্যাঁ, আমি জানি না এটা আসলে কতগুলো ফ্যাক্টরি করে, আমি দু একটা ফ্যাক্টরিতে দেখছি, কিন্তু তারা হয়তো শেডটা কন্ট্রোল করে না। মানে এমনি আপনার প্যারামিটার গুলো মনিটর করে সব ফ্যাক্টরিতেই মোটামুটি ডাইং এর মেশিনের প্যারামিটার, বাট শেডও কন্ট্রোল করা যাবে এবং এইটা স্পেকট্রোফটোমিটারের সাথে কন্ট্রোল থাকবে, যেটা মানে আরএফটি এনশিওর করার জন্য। আচ্ছা, আমার অবজেক্টিভ অফ আরএফটি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করা, টাইম কমানো। কারণ আমার যদি দুইটা বেস মানে একটা বেস দুইবার ডাইং হয়, একবার টপিং লাগে, তাহলে আরো 4 ঘন্টা 5 ঘন্টা চলে যেতেছে। তো আমার যখন অথচ ওই টাইমে আমি আরেকটা বেস ডাইং করতে পারি।
তো আমার প্রফিট ইনক্রিজ করা, ফ্যাব্রিক ওয়াস্টেজ কম হবে, কারণ আমি যদি বারবার একটা ফ্যাক্টরি ফ্যাব্রিক ডাইং করি, বা দেখা গেল এক মেশিন ডাইং করলাম, আবার লাইটার হয়েছে, আবার ওইটারে আবার টপিং করা, আবার মানে আবার কস্ট, আচ্ছা এরকম ফ্যাব্রিক ওয়াস্টেজ যেন কম হয়, কস্ট যেন কমে, হ্যাঁ এটা হলো আরএফটির গোল। হ্যাঁ আচ্ছা, আপনার স্টিপিং কম হয় যেন আমার ফ্যাক্টরিতে, হ্যাঁ রিডাইং যেন কম হয়, হ্যাঁ তো রিশেডিং, রিডাইং, রিপ্রোডাকশন, হ্যাঁ এগুলা যেন কম হয় আমার ফ্যাক্টরিতে। এটা হলো যে আপনার আরএফটির মেইন হলো আমার অ্যাডভান্টেজ। আচ্ছা আমরা রিকোয়ারমেন্টে চলে যাই। আচ্ছা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি আপনার আরএফটি এনশিওর করার জন্য কিন্তু অনেকগুলা প্যারামিটার কন্ট্রোল করতে হবে। আমার প্রতিটা ল্যাবে, আমার ল্যাবে কন্ট্রোল করতে হবে, আমার ডাই হাউসে কন্ট্রোল করতে হবে, আমার ল্যাবে কি কি কন্ট্রোল করতে হবে, আমার ল্যাবে প্রতিটা শিফটে, যেমন আমি সকালের শিফট থেকে বিকালের শিফটে কোনো ভেরিয়েশন আসছে কিনা। একই ব্যাস আপনি দেখবেন যে একটা ইয়েলো কালার, আপনার সকালে 8 ঘন্টা যদি শিফট হয়, 3 শিফটে ল্যাবে ডাইং করে দেখলে অনেক সময় 3 রকম আসে। এটা ডিপেন্ড করে প্যারামিটারের উপর, দেখা গেছে পিপেটিং এর উপর, হ্যাঁ ফ্যাব্রিক স্যাম্পলিং এর উপর, অনেকগুলো প্যারামিটার উপর। তো আমরা প্যারামিটার কমায় ফেলবো, আমরা ডিজিটাল পিপেটিং এ চলে যাব। আমরা যখন ডাইস আনবো আমরা স্টোর থেকে, তখন ডাইস আনার সময় আমরা ডাইসের গায়ে ডেট লিখে রাখবো যে কখন আনা হয়েছে এবং কখন এটা কতক্ষণ থাকবে। ল্যাবে স্টক সলিউশন করার পরে আমরা লিখে রাখবো যে কতক্ষণ আমাদের স্টক সলিউশনটা থাকলো। হ্যাঁ তো স্টক সলিউশনটা আমরা কন্ট্রোল করব। হ্যাঁ আমার ডাইং এর আমার ল্যাব মানে ল্যাবরেটরিতে কিন্তু আরএফটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আরএফটির মেইন কাজটা কিন্তু ল্যাবরেটরি থেকে শুরু হয়। আমরা যে ফ্যাক্টরিতে কাজ করছি আরএফটির উপর, বেশিরভাগ ফ্যাক্টরিতে আমরা ল্যাব থেকে শুরু করছি, কারণ ল্যাবই অনেক সময় ভুল হয়, অনেক সময় ল্যাবই ভুল হয়। দেখা গেছে এইটা আবার কন্ট্রোল করতে ডাই হাউসের একটা হিমশিম, মানে এটা খুবই তারা ফেস লট অফ প্রবলেম ইন ডাইং। হ্যাঁ তো ল্যাবে কন্ট্রোল করা খুব ইম্পর্টেন্ট। ল্যাবের আপনার শিফট টু শিফট আপনার ফ্যাব্রিক গুলা কন্ট্রোল করা। দেখা গেছে যে ল্যাবে যে ফ্যাব্রিকে আপনার ল্যাব করা হয়েছে, বাল্কে সেই ফ্যাব্রিক নেই। তো ল্যাবে মানে আরএফটি টিমের কাজ হলো যে এই টিমটা রেসপন্সিবল ফর আরএফটি, সে প্রতিটা ডিপার্টমেন্টে একটা সমন্বয় ঘটাবে মানে ল্যাবে সে সবসময় মনিটর করবে যে যেই ফ্যাব্রিকটা ডাইং হলো সেই ফ্যাব্রিক কোন আপনার ইয়ানে ডাইং হয়েছে, হ্যাঁ আপনার কোন ফ্যাব্রিকে ডাইং হয়েছে, এবং সেইখানে কোন ডাইস কেমিক্যাল ইউজ হইলো, এবং এই ডাইস কেমিক্যাল গুলা কবে আনার, নতুন লটের কিনা। দেখা গেছে ল্যাবে পুরাতন লটের ডাইস দিয়ে ডাইস করতেছে, অথচ বাল্কে যখন ইউজ করতেছে নতুন লট, তখন ল্যাব টু বাল্ক ভেরিয়েশন আসতেছে, আরএফটি এনশিওর হইতেছে না। হ্যাঁ আচ্ছা স্কেল আপ মানে কি, আমার প্রতিটা পয়েন্টে মেজারমেন্টের ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। আমার ল্যাবে অনেক সময় ল্যাবে আমরা ইউজ করতে পারি না, আমাদের ল্যাবে আপনার ওয়াটার ফাস্টনেস করা যায় না। অনেক ল্যাবে দেখা গেছে যে আমার ফ্যাব্রিকের হার্ডনেস আমরা মেজার করতে পারি না। হ্যাঁ আমরা ফ্যাব্রিক থেকেও কিন্তু ওয়াটারে আয়রন চলে আসতে পারে, হার্ডনেস চলে আসতে পারে, এতে কিন্তু ডাইং এ আনইভেন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমার ব্লিচিং এর হোয়াইটনেস, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। আমরা ল্যাবে আমরা অনেক সময় ব্লিচিং এর হোয়াইটনেস মেজার করি না, যে মানে ফ্যাব্রিকে কিন্তু হোয়াইটনেস ডিফার করে। তারপরে আমরা অনেক সময় ক্যাপিলারি টেস্ট করি না, এক্সজর্শন পরিমাপ করি না, মানে অ্যাবজর্বেন্সি মেজার করি না। হ্যাঁ তো এগুলো প্রতিটা পয়েন্টে কিন্তু মনিটর করতে হবে, মনিটর করে একটা সেন্ট্রাল কম্পিউটারে আপনার সবগুলা ডাটা স্টোর করতে হবে। আচ্ছা তারপরে হইলো যে আপনার রিপিটেবিলিটি বিটুইন বাল্ক বেসিস ডাই টু দ্য সেম কালার। হ্যাঁ আচ্ছা একটা হলো যে আমরা যখন আমরা দেখছি বিভিন্ন ফ্যাক্টরিতে, তো একটা পার্টিকুলার যখন কাজ করতে হবে তখন একটা পার্টিকুলার কালার নিয়ে কাজ করতে হবে। এই কালারটা সে ফর এক্সাম্পল H&M এর একটা যে কোনো একটা কালার, বার্গেন্ডি কালার অথবা ক্রিটিক্যাল কালার অলিভ গ্রে। হ্যাঁ একটা কালার আমি বাল্কে ল্যাবে প্রথমে করব, প্রতি শিফটে করব, এবং এইটা বাল্কে করব, ল্যাব টু বাল্কে এটা ভেরিয়েশন কত, এটা কোন আমরা 3-4টা কোম্পানির ডাইস সিলেক্ট করলাম। হ্যাঁ 3-4টা কোম্পানির ডাইসে কোনটা এটা আরএফটি পারফরম্যান্স ভালো আসে, আমরা কালার টু কালার ইন্ডিভিজুয়াল কালারে আমরা কাজ করব, ইন্ডিভিজুয়াল কালার কাজ করার পরে আমরা বায়ারে কাজ করব, দেখবো যে আমরা কোন, এবং ইয়ার্নেও কিন্তু একটা পরিমাপের ব্যাপার আছে এখানে, ইয়ার্ন ভেরিয়েশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো মানে কোথায় আমাদের কাজ করে, এবং ইচ অ্যান্ড এভরি ডাটা শুড বি মনিটর বাই ওয়ান পারসন। আর সাধারণত আমাদের ফ্যাক্টরিতে কি হয়, জিএমরা এগুলো কাজ করে, বা
সিনিয়র জিএমরা বা হয়তো আপার লেভেলে অনেকে এগুলো নিয়ে কাজ করে, বাট নট এ ডেডিকেটেড টিম টু আরএফটি। হ্যাঁ, বাট একটা ডেডিকেটেড টিম দরকার যেটা শুধু আরএফটি কন্ট্রোল করবে, এবং এটা যদি সম্ভব হয় তখন যে কোনো ফ্যাক্টরির প্রোডাকশন অনেকটা ইমপ্রুভ হবে। আচ্ছা, আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অলরেডি আলোচনা করছি। হ্যাঁ, ডাই স্ট্যান্ডার্ডাইজেশন, ডাইস স্ট্যান্ডার্ড করা, যে মিক্সড অফ ডাইস থাকবে না। ইয়েলো আছে 17টা, হ্যাঁ, একটা ফ্যাক্টরিতে 17টা ইয়েলো দরকার নাই। তো ইয়েলো আপনার একটা, দুইটা, তিনটা থাকবে, চারটা থাকলো। হ্যাঁ, আচ্ছা, কম্প্যাটিবিলিটি অফ ডাইস অফ কেমিক্যাল, দেখা গেছে যে এক কেমিক্যালের সাথে আরেক কেমিক্যালের কম্প্যাটিবিলিটি নেই। হ্যাঁ, অনেক সময় আমরা দেখছি যে অ্যান্টি-ক্রিজিং এজেন্ট ইউজ করা হইতেছে, অথচ এটা ডাইবাথে রিকমেন্ডেড না, বা ডাইবাথের লেভেলিং অন্য কোম্পানির সাথে এটা আপনি আলাদা শুধু উইদাউট ডাইস এবং লেভেলিং অ্যাড করে রেখে দিবেন, দেখবেন যে এটা প্রেসিপিটেট হয়ে যায়। তো এটা কম্প্যাটিবিলিটি ঠিক আছে কিনা আমার পরিমাপ করতে হবে, এটা দেখতে হবে। আচ্ছা, ডাইং সার্কেল, আচ্ছা, ক্যাচিং ডাইং সার্কেল আগে, হ্যাঁ, রিডিউসিং এলিমিনেশন ওয়াস্ট, এগুলো আসলে আমরা আলোচনা করছি অলরেডি। আচ্ছা, এখন আমরা একটা চার্ট আলোচনা করি, সেটা হলো মনিটর, কোনটাকে মনিটর করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে মনিটর মানে কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আরএফটি তে মনিটর করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা আমি এখানে মনিটর বাই ল্যাব এবং মনিটর বাই ডাই হাউস বা ডাইং ডিপার্টমেন্ট, এবং ফুল প্রসেস উইল বি মনিটর বাই আমাদের আরএফটি টিম। হ্যাঁ, তো এখানে যেটা আপনার মেটেরিয়ালের যে প্রবলেমগুলা, যেমন পিউরিটি অফ ওয়াটার বা ওয়াটার হার্ডনেস, হ্যাঁ, ওয়াটারের ফ্যাক্টরগুলো, হ্যাঁ, এটা মনিটর করবে আমাদের ল্যাব। তারপরে আপনার সাবস্ট্রেটের যে প্রবলেমগুলা, এগুলা সাবস্ট্রেটের প্রবলেম মানে আপনার ফাইবার হার্ডনেস, হ্যাঁ, আপনার ফাইবার হার্ডনেস বা ফাইবার কাউন্ট, হ্যাঁ, এগুলা সবকিছু মনিটর করবে ল্যাব, কারণ এটা বাল্কের পক্ষে সম্ভব না। আপনার সাবস্ট্রেট প্রিপারেশনস, হ্যাঁ, সাবস্ট্রেট প্রিপারেশনসটা আবার সাধারণত আমরা কি করি যে ব্লিচ ফ্যাব্রিকটা আমরা বাল্ক থেকে নেই, তো সাবস্ট্রেট প্রিপারেশনটা আমরা বাল্কে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ময়েশ্চার কন্টেন্ট অফ ডাইস, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট অফ ডাইস আমি বলছি যে অনেক সময় দেখা গেছে যে কোনো একটা কার্টুনের উপর থেকে যখন একটা ল্যাবের একটা ছেলে আপনার স্টোরে যাইতেছে, একটা কার্টুনের উপর থেকে ডাইস নিয়ে যাইতেছে, বাট ডাইসের উপরে কিন্তু সবসময় হাইড্রোলাইসিস হয়ে থাকে। তো উপর থেকে যখন আপনি ডাইস পিক আপ করবেন, তখন আপনার হাইড্রোলাইজ ডাইসটা আপনি পিক আপ করতেছেন, এবং হাইড্রোলাইজ ডাইসটা দিয়ে যখন আপনি একটা শেড করবেন, এটা জীবনেও ল্যাব টু বাল্ক মিলবে না, কোনোদিন এটা দিয়ে আরএফটি কন্ট্রোল করতে পারবেন। তো ময়েশ্চার, এবং কখন এই ডাইসটা নিছেন, এই ডাইসটা যখন নিছেন, স্টোর করছেন, খুব ইম্পর্টেন্ট। এই ডাইসটা নিয়ে যাওয়ার পরে আপনার এটা একটা পারফেক্ট জায়গায় স্টোর করতে হবে, ক্লোজ কন্টেনারে স্টোর করতে হবে, এবং প্রতিটা কন্টেনারে আপনার ডেট এবং টাইম উল্লেখ করতে হবে, এবং কে এই ডাইসটা পিক আপ করছে, খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে দেখা গেছে যে আপনার যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তখন যেন ফাইন্ড আউট করতে পারে, এবং যখন আপনার তার নাম লেখা থাকবে, সে কিন্তু একটু অ্যাফ্রেড থাকবে যে যদি কোনো সমস্যা অ্যারাইজ হয়। তো নাম, টাইম এবং ডেট ডাইস পিক আপের জন্য, এবং আফটার এ সার্টেন টাইম প্রতিটা ডাইস আবার ডিসপার্স করতে হবে, এবং নতুন যখনই লট আসবে, নতুন ডাইজের লট আসবে, তখন আবার নতুন ডাইজ আইনা এটা স্টক সলিউশন করতে হবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাইং প্রসেস কন্ট্রোল গুলা যেগুলো আছে, ওয়েটিং অফ সাবস্টেন্ট, মানে আমার বাল্ক ফ্যাব্রিকের ওয়েট অনেক সময় কম বেশি হতে পারে, এটা কন্ট্রোল করবে এক্সো ডাইং। আচ্ছা, ওয়েটিং এন্ড ডিসপার্সিং অফ ডাইস, এগুলো মনিটর করবে। ওয়েটিং এন্ড ডিসপার্সিং অফ কেমিক্যাল মনিটর করবে। কন্ট্রোল অফ লিকার রেশিও, এটা আপনার ডাই হাউস মনিটর করবে। কন্ট্রোল অফ পিএইচ মনিটর করবে। টেম্পারেচার, টাইম, প্রোফাইল মনিটর করবে। হ্যাঁ, কন্ট্রোল অফ লিকার ফ্লো, মেশিন স্পিড মনিটর করতে হবে আপনার ডাই হাউসের। হ্যাঁ, কন্ট্রোল অফ লিকার সার্কুলেশন মনিটর করতে হবে আমার ডাই হাউসের। হ্যাঁ, কন্ট্রোল দেন কালার কন্ট্রোলের ব্যাপারটা, হ্যাঁ, কালার কন্ট্রোলেরটাও কিন্তু ডাইং করবে, এটা ল্যাব করলে হবে না, কারণ ডাইং জানে তার বিহেভিয়ারটা কিরকম। সিলেকশন অফ ডাইস, হ্যাঁ, সিলেকশন অফ ডাইসটা কিন্তু ডাই হাউস করবে। আচ্ছা, বিহেভিয়ার অফ ডাইস এন্ড কম্বিনেশনটা সিলেক্ট অনেক সময় ল্যাবের লোক বাংলাদেশের ল্যাবে কিন্তু খুব এক্সপার্ট লোক পাওয়া খুব ডিফিকাল্ট। তো বেশিরভাগ লোকই কিন্তু ডাই হাউস কন্ট্রোল করে। তো আপনার ডাই হাউস থেকে সিলেকশন আসবে যে আমার কম্বিনেশনটা কি হবে, কোন কম্বিনেশন সুইটেবল, কোন কম্বিনেশনের আপনার আরএফটি রেটিং ভালো, কোন ডাইজের আরএফটি রেটিং ভালো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাকুরেট ল্যাবরেটরি ডাইং, অ্যাকুরেসি অফ দ্য ল্যাবরেটরি ডাইং, ল্যাব যেহেতু ডাইজের ডাই হাউসের আন্ডারে, তো অ্যাকুরেসি অফ ল্যাবরেটরি ডাইং এটা কন্ট্রোল করবে ডাই হাউস কন্ট্রোল করবে, এবং
আরএফটি ডিপার্টমেন্ট রিপোর্ট করবে, হ্যাঁ, অ্যাকুরেসি অফ ট্রান্সফার টু বাল্ক, হ্যাঁ, ব্যাচ টু ব্যাচ রিপ্রোডিউসিবিলিটি, মেথড অফ ডাইং, কালার ডাইং এর মেথডটা কি হবে, আইসোথার্মাল হবে না টেম্পারেচারাইজ প্রসেস হবে, ডিটারমিনেশন অফ মেটামেরিজম ইনডেক্স, এটা ল্যাব কন্ট্রোল করবে। মেটামেরিজম ইনডেক্স তো আর বাল্ক কন্ট্রোল করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইটাই আমরা কিন্তু মানে আলোচনা করা হয়েছে। আমি ছোট আরেকটু অ্যাড করা যায়, সেটা হলো ল্যাবরেটরিতে আর কিছু 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 জিনিস কন্ট্রোল করে। মেটামেরিজম ইনডেক্স তো বললামই। দেন ডাইজের হিউ, স্ট্যান্ডার্ড, ময়েশ্চার কন্টেন্ট, ফিজিক্যাল ফর্ম অফ ডাইস, ফাস্টনেস প্রপার্টিস, হ্যাঁ এগুলো আপনার কন্ট্রোল করতে হবে। ফাস্টনেস প্রপার্টিস দেখতে হবে, ইজ এ ডিসোলিউশন অফ ডিসপারশন অফ ডাইস, ডাইস কম্প্যাটিবিলিটি অলসো খুব ইম্পর্টেন্ট। ডায়াবিলিটি অফ সাবস্ট্রেট, এগুলো পরিমাপ করতে হবে, হ্যাঁ, ডিগ্রি অফ ব্লিচিং, হ্যাঁ, আপনার হোয়াইটনেস ইন্ডেক্স পরিমাপ করতে হবে, হ্যাঁ, ডিগ্রি অফ মার্সারাইজিং, যদি মার্সারাইজ ফ্যাব্রিক হয়ে থাকে, আপনার ইয়ান কন্টামিনেশন আছে কিনা এগুলো পরিমাপ করতে হবে। আচ্ছা ওয়াটার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। ওয়াটার কোয়ালিটির মধ্যে হার্ডনেস, পিএইচ, পিউরিফিক, আপনার ক্লোরিন কন্টেইন বা আয়রন কন্টেইন, হ্যাঁ এগুলো পরিমাপ করতে হবে। ওই অনুযায়ী আপনার দেখা গেছে আয়রন বেশি, আপনি যদি আয়রন চিলেটিং এজেন্ট ইউজ না করেন আপনি আরএফটি কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা ইভলিউশন রেসিপি অফ প্রসিডিং ইন ডাইং ম্যাক্সিমাম, আচ্ছা এগুলা আমরা অলরেডি আলোচনা করছি। আমার অনেক স্লাইড, আসলে সময় আমার আর মাত্র 7 মিনিট আছে। আচ্ছা ভেরিটি ওয়েট অফ ডাইস, আচ্ছা লিকার রেশিও কন্ট্রোল করতে হবে, হ্যাঁ, সল্ট সম্পর্কে আমি আসলে আরেকদিন যদি সময় পাই। সল্ট খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বাল্কে দেখা যায় 20 গ্রাম পার লিটার সল্ট দিতেছি, বাট মেশিনে আসলে 20 গ্রাম পার লিটার আছে কিনা এটা কিন্তু পরিমাপ করা সম্ভব, হ্যাঁ। এই জন্য পরিমাপ করার জন্য আপনার স্পেসিফিক গ্র্যাভিটি মিটার আছে। এই মিটার দিয়ে আপনি কিন্তু জাস্ট লিকারটা নিয়ে আপনি স্পেসিফিক গ্র্যাভিটি মাপবেন। আপনি সল্ট আসলে 20 গ্রাম পার লিটার আপনি যেটা বলছেন বাথে কি 20 গ্রাম পার লিটার আছে কিনা। অনেক সময় দেখবেন যে স্যাম্পল ডাইং এ কি হয় যে আমি রেসিপি একটা দিলাম, বাট এটা 200 লিটারের কমে মেশিন রানই করে না, তো তখন দেখা গেছে অপারেটর নিজের মধ্যে 200 লিটার নিয়ে আপনার রেসিপিতে ডাইং করতেছে, অথচ আপনি বাথে আপনার সল্ট ওই রকম নাই। তো আপনি এই মেশিন দিয়ে কিভাবে আরএফটি কন্ট্রোল করবেন? তখন এই পার্টিকুলার মেশিনের জন্য আপনার স্পেসিফিক, আপনার আর এটা কিন্তু বারবার দরকার নেই। আপনি যখন মেশিনটা রান করবেন একবারই একটা মেশিনে আপনি যখন স্পেসিফিক গ্র্যাভিটি মাপবেন তখন আপনি দেখতে পারবেন যে আসলে এইখানে কত গ্রাম পার লিটার সল্ট দিলে আপনার সেখানে 20 গ্রাম পার লিটার হয়। দেখা গেছে যেখানে 25 গ্রাম পার লিটার সল্ট দিতে হবে, তখন আপনার 5 কেজি সল্ট এখানে অ্যাড করে আপনার ওই 20 গ্রাম পার লিটার এনশিওর করতে হবে। এইটা নিয়ে আমি আরেকদিন যদি সময় পাই আমি আলোচনা করব। আচ্ছা ওয়েট অফ কেমিক্যাল ডাইজ অক্সিলারি, এগুলো এখন মোটামুটি সব জায়গায় ডিজিটাল, সো এগুলা কন্ট্রোল করা হয়। ডাইবার টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন, ডাইবার পিএইচ, কন্ডাক্টিভিটি, হ্যাঁ। আচ্ছা আফটার শেডিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা অপটিমাইজিং ডাইং রেসিপি অপটিমাইজেশনের ক্ষেত্রেও আমার যেগুলো আসলে ডাইস কেমিক্যাল সাবস্ট্রেট খুব ইম্পর্টেন্ট, এগুলোর বিহেভিয়ার মেনটেন করা। আচ্ছা এখানে আমি একটা টিপিক্যাল সেটআপ যেটা বলছি যে আলোচনা করতেছিলাম যে ডাইং ল্যাব এবং আর&ডি তিনটা ডিপার্টমেন্ট একটা সেন্ট্রাল কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল হবে। এই কম্পিউটার মানে কি, এই কম্পিউটারে সব ডাটা থাকবে, আপনার কি রকম কোন ইয়ার লট যেতেছে, হ্যাঁ, কোন কোম্পানির ডাইস ইউজ হইতেছে, কোন কোম্পানির ডাইস এবং কোন ফাইবারের, কোন বায়ারের, কোন শেডের আরএফটি কত পার্সেন্ট আসছে, ইন্ডিভিজুয়াল আরএফটি। আমরা দেখা গেছে যে এখন ফ্যাক্টরিতে যেটা করি আরএফটি বেশি দেখানোর জন্য আমরা রং ক্যালকুলেশন করি, আমরা দেখা গেছে যে ওয়াশ কাপড়ও আরএফটি দেখাই দিই, হ্যাঁ, বা যেটা ডাইংই হয়নি সেটা আরএফটি দেখাইতেছি। তো আরএফটি ক্যালকুলেশন খুব ইম্পর্টেন্ট, আরএফটি প্রপারলি মনিটর করা হইতেছে কিনা। আরএফটি মিন্স আরএফটি অফ every single shade, RFT of every single buyer, RFT of every single company of dyes and chemical use, হ্যাঁ আমি আলোচনা করব ডিটেলস। আচ্ছা আপনার আরএফটির জন্য কিছু কিছু জিনিস আপনার অ্যানালাইসিস আমি বলছি, স্পেকট্রোফটোমিটার দিয়ে আপনি কিছুক্ষণ পর পর আপনি স্যাম্পল নেন, স্যাম্পল নিয়ে আপনি অ্যানালাইসিস করেন যে আরএফটি মেজারের জন্য যখন ডাইং হবে ওই সময় আপনি কন্ট্রোল করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা আমি এখানে কিছু ইকুইপমেন্ট দেখাইছি, আমার অনেক ফ্যাক্টরিতে আমি দেখছি যে ফিজিক্যালি কোনো ইকুইপমেন্টই, অথচ এই ইকুইপমেন্ট খুবই চিপ রেট। আরএফটি কন্ট্রোল করার জন্য যে ইকুইপমেন্ট গুলা এগুলা খুবই সস্তা ইকুইপমেন্ট, আপনার ইজিলি কন্ট্রোল করা যায়। একটা আসলে অনেক ফ্যাক্টরিতে যা দেখা যায় যে আপনার পিএস পেপারও নাই, পিএস মিটার নাই, হ্যাঁ,
অথচ খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আপনার থার্মোমিটার, এখন ডিজিটাল থার্মোমিটার আসছে, আপনার বাইরে থেকে লেজার দিয়ে আপনার মেশিনের মধ্যে টেম্পারেচার দেখা যায়, পাওয়া যায় না অনেক ফ্যাক্টরিতে ডিজিটাল থার্মোমিটার। আমি জানি না কতগুলা ফ্যাক্টরিতে ইউজ করে। হ্যাঁ, আচ্ছা পিএইচ, আপনার পিএইচ কিন্তু অনেক সময় পেপার দিয়েও রিডিং আসতেছে না, ফাইবার পিএইচ, ফ্যাব্রিক পিএইচ। হ্যাঁ, আচ্ছা হাইগ্রোমিটার, আপনার স্পেসিফিক গ্র্যাভিটি, আমি বলছি সল্টের স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করা যায়, তো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পারক্সাইড স্ট্রিপ থাকতে হবে একটা ফ্যাক্টরিতে। হ্যাঁ, আচ্ছা ইউনিভার্সাল পিএইচ ইন্ডিকেটর সলিউশন, হার্ডনেস টেস্ট কিট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা পিএইচ পেপার, থার্মোমিটার, হ্যাঁ প্লাস্টিক সিলিন্ডার যেটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা হলো যে আমি আমার প্রেজেন্টেশনটা আপাতত শেষ করলাম। এখন আমি দুই একটা ফ্যাক্টরিতে আরএফটি নিয়ে কাজ করছি। আমি জাস্ট রাফ আমি আপনার আইডিয়া দেবো যে আমরা কিভাবে কন্ট্রোল করতেছি এই জিনিসগুলা। হ্যাঁ, আমি একটু আলোচনা করি, আমার সময় আছে আর মাত্র 3 মিনিট, আমি চেষ্টা করবো এর মধ্যে শেষ করার। আচ্ছা আমরা, হ্যাঁ আমার না 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 আমার মনে হয় যে আমার আর 2 মিনিট সময় আছে, তো আমি জাস্ট এটা নিয়ে আর ইলাবোরেট করার দরকার নেই, আমরা মনে হয় ডিসকাশনের মধ্যে আরো অনেক কিছু বের হয়ে আসবে, তাই না? আচ্ছা আমরা অনেক ফ্যাক্টরিতেই করছি, তো অনেক ফ্যাক্টরিতেই বিভিন্ন অবজারভেশন আছে, যদিও ফ্যাক্টরি ইন্টারনাল ডাটা আমি শেয়ার করতে চাইতেছি না, তবে সেম থিং। হ্যাঁ, অনেক ফ্যাক্টরিতেই ভালো, ফখরুদ্দিনে আমি করছি যে ভালো অ্যাচিভ হয়েছে। হ্যাঁ, আরএফটি আমানে করছি। হ্যাঁ, আমার সাথে প্রেজেন্টার আছে, ওনার ফ্যাক্টরিতেও আরএফটি করা হয়েছে এবং দে আর গেটিং ভেরি গুড রেজাল্ট। এবং সুশান্ত ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার অফ আরএফটি। সে আরএফটি নিয়ে যেভাবে অ্যানালাইসিস করে আমি খুব কম মানুষের মধ্যে দেখছি এইভাবে অ্যানালাইসিস করা। তো আমার মনে হয় ইন্টারনাল ডাটা আমার মনে হয় নাশক করাই ভালো। তবে আমরা কি করছি, প্রতিটা স্টেটে পরিমাপ করতে হবে আপনার। আমরা অনেক ফ্যাক্টরি কোম্পানি আরএফটি নিয়ে কাজ করে, ডায়াস্টার করে, হান্সম্যানও করে। হ্যাঁ, তো তারা কি করে, তারা প্রতিটা ল্যাব টু বাল্কে, হ্যাঁ হয়তো 7 দিন 10 দিন থেকে কাজ করতেছে, বাট এটা কিন্তু একটা ডেডিকেটেড টিম থাকতে হবে যে এটা আরএফটি নিয়ে কন্ট্রোল করবে। হ্যাঁ, আরএফটি নিয়ে কন্ট্রোল করবে, যে যারা দেখবে প্রতিটা স্টেটে। আমরা এগুলো এরকমই বিভিন্ন অবজারভেশন মনিটর করছি। হ্যাঁ, যে ল্যাবে কি অবস্থা, হ্যাঁ বাল্কে কি রকম প্যারামিটার, আমাদের ল্যাব টু বাল্কের আমাদের কি রকম হইতেছে, আমাদের ওয়াটার কন্টামিনেশন, ওয়াটার প্যারামিটার আমরা পরিমাপ করছি। হ্যাঁ, ফ্যাব্রিকের যে হার্ডনেস বা ফ্যাব্রিকের অন্য কোনো সমস্যা আছে কিনা তা আমরা পরিমাপ করছি। হ্যাঁ, আমরা আপনার ডাইস ওয়াশ করে দেখছি বারবার যে কোনো সমস্যা হয়েছে কিনা। তারপরে আপনার প্রতিটা মানে ল্যাবে যে ফাইবার গুলা ডাইং হইতেছে, ফ্যাব্রিক গুলা ডাইং হইতেছে, প্রতিটা আমরা স্পেকট্রোফটোমিটার রিডিং আমরা নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা একজন কমেন্টস করছে স্মাইল প্লিজ। হ্যাঁ, আসলে আসলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ রাশিদুল হক। গুড ডিসকাশন সাজ্জাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ। আচ্ছা হ্যাঁ, অনেকেই কমেন্টস করছে গ্রেট। রেদওয়ান খান, হ্যাঁ নাইস ডিসকাশন। হ্যাঁ আচ্ছা, আমরা এরকম বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছি, তো আরএফটির উপর বিভিন্ন শেড, হ্যাঁ বিভিন্ন শেডে আমরা দেখছি যে আপনার ল্যাব টু বাল্কে কি রকম ডিফারেন্স আসে। এবং আপনি যখন দেখবেন যে প্রতিটা শেড নিয়ে কাজ করবেন, তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে যে না আমাদের ঠিক আছে আরএফটি। হ্যাঁ, তখন আপনি একটা আরএফটি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আমরা এরকম বিভিন্ন কাজ করছি আর কি, ইন্টারনাল ডাটা আমরা শেয়ার না করি। আচ্ছা আরএফটি যেটা একটা জিনিস আমি দেখাই অল্পের মধ্যে। আচ্ছা আরএফটি যে আমি কিভাবে মেজার করব। হ্যাঁ, আরএফটি মেজার করার ক্ষেত্রে কিন্তু আমার প্রতিটা ব্যাচ, হ্যাঁ ব্যাচ, শেড, বায়ার নেম, ফ্যাব্রিক টাইপ, ওয়েট অফ দ্য ফ্যাব্রিক, হ্যাঁ তারপরে আপনার মেশিন নাম্বার, হ্যাঁ আপনার ল্যাব টু বাল্ক, হ্যাঁ বাল্ক টু বাল্ক, টোন, আপনার ল্যাব রেসিপি, হ্যাঁ বাল্ক রেসিপি, হ্যাঁ আপনার আরএফটি শেড ওয়াইজ আরএফটি, আপনার যেন আপনি এক্সেল ফরম্যাটে যখন নেবেন আপনি ফিল্টার করে বের করতে পারবেন যে আপনার পার্টিকুলার কোন শেডে আরএফটি ভালো আসে, আপনার পার্টিকুলার
কোন মেশিনে আরএফটি ভালো, আপনার পার্টিকুলার কোন কোম্পানির ডাইস কেমিক্যালে আরএফটি ভালো, আপনার কোন কাউন্টের সুতায় আপনার আরএফটি আপনার ফ্যাক্টরিতে ভালো, হ্যাঁ, আপনার কোন দিন আরএফটি ভালো ছিল, ডেট ওয়াইজ আপনি থাকবেন, হ্যাঁ, যে সেপ্টেম্বর মাসে আমার আরএফটি খুব ভালো আসছে, হ্যাঁ, আমার অক্টোবর মাসে আমার আরএফটি খারাপ, হ্যাঁ, তারপরে মানে এবং প্রতিটা সোয়াসের ডকুমেন্ট থাকবে, আরএফটি যে টিমটা থাকবে সেটা এগুলো প্রতিটা কন্ট্রোল করবে, কোন মেশিনে কোন এমএল রেশিওতে আমার আরএফটি ভালো আসছে, হ্যাঁ, আমার এগুলো সবগুলো কিন্তু মনিটরের মধ্যে রাখতে হবে, তখন আপনি আরএফটি এনশিওর করতে পারবেন। সো আমার আলোচনা এইখানেই মোটামুটি শেষ। আমার মনে হয় আমরা এখন কমন আলোচনায় যাই। কিছু কোশ্চেনও আসছে আমার কাছে, ইনবক্সে অনেকে কোশ্চেন জানতে চাইছে। সুশান্ত, আমি ফিনিশ? হ্যাঁ, আমি আছি ভাই। আচ্ছা, তো আমি তো আসলে মোটামুটি যতটুকু পারি সিম্পলের মধ্যে আলোচনা করলাম। সব কভার হয়ে গেছে, আমি মনে হয় এখানে কিছু করে কিছু নাই, মানে যা হচ্ছে সব কভার হয়ে গেছে মোটামুটি, অলমোস্ট 99% কভার। হ্যাঁ, চেষ্টা করছি। তারপরে তুমি যদি কিছু কোশ্চেন, আমাকে অনেকে ইনবক্স করছে, অনেকে ইনবক্সে বিভিন্ন কোশ্চেন আসছে যে আরএফটি ইম্পর্টেন্ট কেন, যদি তুমি একটু বলো যে আরএফটি ইম্পর্টেন্ট তোমার প্রোডাকশনের পার্সপেক্টিভে, আরএফটি কেন ইম্পর্টেন্ট? আরএফটি তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আরএফটি তো এটা তো রিলেটেড উইথ কস্ট এন্ড কোয়ালিটি, অবশ্যই পরিশ্রমের সাথে সম্পর্ক আছে। আমি যদি একটা কাপড় 8 ঘন্টা না ভাই, সেক্ষেত্রে আমার টপিং করলে সেটা লাগবে, যদি আরএফটি ওকে না হয় সেক্ষেত্রে সে টপিং করলে আরো 4 ঘন্টা সময় বেশি লাগবে, দ্যাট মিনস এটা 50% টাইম বেশি লাগতেছে আমার, তো সময় লাগতেছে, কেমিক্যাল যাচ্ছে, হ্যাঁ, আমি এই সময় তো আমি একটা বেশ ডাইং করতে পারতাম, তো আমি তো এর কিছু অপরচুনিটি লস হচ্ছে, দ্যাটস ওয়াই আরএফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলসো আমি যদি কাপড়ের মানে আমার যদি প্রসেসিং টাইম বাড়ে, কাপড়ের কিন্তু বেশি হবে, মানে প্রসেস বেশি হবে, তাই না, প্রসেস বেশি হবে, দেন তারপরে কাপড়ের অনেক ক্ষেত্রে কাপড়ে আনইভেন আসতে পারে, অনেক সময় টপিং করলে কাপড় আনইভেন আসে। সো আরএফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফর ডাইং ফ্যাক্টরি, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরএফটি নিয়ে কি আমরা এইরকম এখন যেভাবে কনসাস, আগে কি এরকম ছিলাম? আগে আমরা যখন সে মেবি 5 ইয়ার্স ব্যাক অর 10 ইয়ার্স ব্যাক, তখন কি আরএফটির ইম্পর্টেন্স ছিল? আগে অ্যাকচুয়ালি আরএফটি হিসাব করা হইতো না, কিন্তু এখন আরএফটি হিসাব করা হচ্ছে। আগে তো হিসাব করতো না যে আরএফটি হিসাব করা ব্যাপারটা, এখন হিসাব করা হচ্ছে, কারণ আমার তো মনে হয় হ্যাঁ হ্যাঁ না, আমার তো মনে হয় আরএফটি অলসো মেবি এইভাবেও কিছুদিন পরে আসতে পারে যে কোন ডাইং ম্যানেজারের আরএফটি ভালো। হ্যাঁ, তো আরএফটি হচ্ছে আসলে কি, এটা ডাইং ফ্যাক্টরি মেন কেপিআই হচ্ছে আরএফটি। আরএফটি ছাড়া তো ডাইং ফ্যাক্টরি আসলে এখন মানে কি বল, মেন কেপিআই হচ্ছে আরএফটি। আরএফটি ছাড়া অ্যাকচুয়ালি এখন মানে পসিবল না কোনো একটা ফ্যাক্টরি যে এর ফ্যাক্টরি পারফরম্যান্স কিরকম এটা বের করতে, ডেফিনেটলি আরএফটি আগে চেক করতে হবে যে কত আছে আরএফটি, এটা কি 80%, 90% না 70% বা 60%, দেখে তারপর বোঝা যাবে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বোঝা যায় অটোমেটিক্যালি। না, আমি অনেক ফ্যাক্টরিতে দেখছি যে তারা আরএফটি ক্যালকুলেশন করে, মানে অনেক ফ্যাক্টরিতে, আমি বলছি নাম বলবো না, দেখা গেছে যে আরএফটি একটা বোর্ড থাকে, আরএফটি 99% বা আরএফটি আসলে 90%, হ্যাঁ, বা 95%, 96%, হ্যাঁ, মানে এটা বায়ারকে শো করার জন্য বা দেখানোর জন্য আউটসাইড, হ্যাঁ, বাট আসলে কি মানে কত পার্সেন্ট আরএফটি হলে আমরা মনে করবো যে একটা ফ্যাক্টরি মানে হ্যাপি? কি মনে হয় একটা ফ্যাক্টরি যদি ল্যাব টু বাল্ক আরএফটি 90% টার্গেট থাকে, যদি 80% ও হয়, হ্যাঁ, ল্যাব টু বাল্কের ক্ষেত্রে ইটস গুড, বা 85% আর 90% টপ ক্লাস, 80 থেকে 90% আরএফটি ইজ ভেরি গুড, টপ ক্লাস আই থিংক। ভেরি গুড। আর বাল্ক টু বাল্ক আরএফটি যেটা আছে ডেফিনেটলি ইট শুড বি মোর দ্যান 90%, ডেফিনেটলি, আদারওয়াইজ তো এটা দাম ভালো হবে না, কারণ বাল্ক টু বাল্ক আরএফটি 90% বেশি হতেই হবে, বাট ল্যাব টু বাল্ক আরএফটি 80 to 90% ইটস ওকে, ইটস মোর দ্যান গুড। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আসছে যে কন্ট্রিবিউশন অফ নিটিং ফর ডাইং আরএফটি, মানে অনেক সময় দেখা গেছে যে নিটিং এবং ডাইং এ আমি যেটা আলোচনা করি নেই আসলে, সেটা থেকে কোশ্চেনটা যে মানে নিটিং ডিপার্টমেন্টের রোল কি? আমরা অনেক সময় ডাইং আর নিটিং এর মধ্যে কোলাবোরেশনে গ্যাপের ক্ষেত্রে কি আরএফটির উপর কোনো ইফেক্ট পড়ে কিনা? অনেক সময় হতে পারে, বিকজ কি বলে যে নিটিং এ যদি আমার রাইট প্যারামিটার নিটিং না করে, ঠিক আছে, তো কাপড় আমি ডাইং করলাম, আমার শেড ম্যাচিং হলো, ওকে ফাইন, ডাইং এর শেড ম্যাচিং হয়ে গেছে, বাট ফিনিশ করার পর দিলাম কাপড়ের জিএসএম লো, জিএসএম হাই, কাপড়ের শিঙ্কের স্টিক নাই, কাপড় টুইস্টিং ফেল, দ্যাটস ওয়াই এটাকে আমরা আবার রিপ্রসেসিং, মানে আবার রিপ্রসেসিং করতে হবে, দ্যাট মিন্স ওয়াই স্ট্যান্ডার্ড করতে হবে, অথবা আমাকে আবার কি বলে কম্পিটিং করতে হবে, টাম্বল করতে হবে, এগুলো করতে কি হয়, আমার শেডটা দূরে চলে যায়, তাহলে তো আলটিমেটলি তোমার আরেকটু করো না, আমাদের আরেকটি মানে এরকম না যে ডাইং এ ম্যাচিং করে নামাই দিলাম, আমার তো আলটিমেটলি ফিনিশ যে বুঝতে আছে ওটা ওকে হতে হবে,
দ্যাটস ওয়াই আমার যদি নিরিখের কারণে অনেক সময় কি হয় কাপড় আবার রিপ্রসেসিং করতে হয়, ওই রিপ্রসেসিং এর ফলে কাপড় শেডটা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা ওই এক্স্যাক্টলি এরকম থাকে না যা আমার দরকার। তো সেটা আবার ওই কাপড়টা আবার তখন শেড যখন লাইট হয়ে যায় তখন আমাকে দেখা গেলো টামল করতে হয়, টামল করে সেটা আবার চেঞ্জ হয়ে যায়, তখন এটা আমার টপিং করতে হয়, টপিং করে ক্লোজ করে আবার ম্যাচিং করতে হয়। দ্যাটস ওয়াই নিটিংটা অবশ্যই এখানে একটা কি বলে যে একটা ইনফ্লুয়েন্সিং এর অবশ্যই আছে। ভাইটাল ভাইটাল আই উড সে ভাইটাল, ডেফিনেটলি ভাইটাল। তো সাধারণত আরএফটি যে ডিপার্টমেন্ট কন্ট্রোল করবে অবশ্যই তার নিটিং এর সাথে একটা কোলাবোরেশন থাকা জরুরি। ইয়ানের লট, ইয়ানের কোন কোন কোম্পানি কোন সাপ্লাই ইয়ান ইউজ করতেছে সেই এটা আমার একটা কোশ্চেন আছে যে কন্ট্রিবিউশন অফ ইয়ান, মানে ইয়ানের কি রকম ইফেক্ট হতে পারে আরএফটির উপর আমরা যদি আলোচনা করি যে মানে দেখা গেলো যে আমার যেই কি বলে যে বিশেষ করে এটা হয় কি, এটা হচ্ছে মিলেজ কাপড়ের ক্ষেত্রে আমি যেই কাপড় দিয়ে ল্যাপ করলাম, ফর এক্সাম্পল আমাদের ইয়ান লট চেঞ্জ হলো, ঠিক আছে, তখন সেই ইফেক্টটা আমার তখন আসে না। এই যে তখন এই অ্যাপ্রুভালের জন্য আমাদের বাইরে কাছে ধার্য করতে হয় যে এটা অ্যাপ্রুভাল দেন, এই 18-20 আছে 19-20 আছে হোয়াট এভার, প্লিজ এটা দিচ্ছে ভালো হচ্ছে না, কারণ এই ইয়ান লট আগে যেটা স্যাম্পল আসছিল যে ইয়ান লটটা ছিল পরবর্তী ইয়াসপিন আমাকে সেই ইয়ান দিতে পারে নাই, একটু এদিক সেদিক হয়ে গেছে। এই যে এটা অ্যাপ্রুভালের জন্য তখন বাইংলার সাথে আমাদের নেগোসিয়েশন করতে হয় ফর অ্যাপ্রুভাল ইস্যুস। তো ইয়ার ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, কন্ট্রিবিউশন অফ ফিনিশিং প্যারামিটার টু ডেলিভারি ডিজায়ার শেপ। ফিনিশিং প্যারামিটারটা কন্ট্রোল করাটা কি জরুরি? আমাদের অনেকে ফিনিশিং এ চাকরি করতে চায় না, দেখা গেছে যে ফিনিশিং ডাইং এর আন্ডারেই থাকে। হ্যাঁ, ফিনিশিং প্যারামিটারটা কি রকম মনে হয় আরএফটি এর ক্ষেত্রে এর ইফেক্টটা? ফিনিশিং প্যারামিটার বলতে এখানে ফর এক্সাম্পল ফিনিশিং এর এখানে প্যারামিটার মধ্যে ফিনিশিং এর ওই কি বলে যে ওই প্যারাপ্রেশার বলি, পিএইচ কন্ট্রোলিং বলি, আদারওয়াইজ টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলি যেটাই হোক, ওটার কারণে দেখো আমি যদি ওই হোয়াইট ফ্যাব্রিকে ফেনোলিন পাস করতে গেলে আমার এই কেমিক্যাল দিতে হয়, ইনভার্টেড এসি বা সামথিং লাইক দ্যাট, কোনিটুলাইজ ইউজ করতে হয়। অনেক সময় কি ওভারডোজিং হয়ে গেলে সেটটা চেঞ্জ হয়ে যায়, তো অনেক কাপড়টা তখন বাইরে প্রবল দেয় না, তো এটা আবার রিপ্রসেসিং করতে হয়। তো ফিনিশিং এই কারণে ফিনিশিং এর যে কেমিক্যাল আমি ইউজ করতেছি ওটার মানে ডোজিংটা ঠিক মতন হচ্ছে কিনা, বা টেম্পারেচার বা এটা কি বলে, অনেক সময় দেখা যায় যে ফর এক্সাম্পল সিউসি ফ্রিজ যদি আমার পলিস্টার ডাইং ফ্যাব্রিক হয় বা ডাবল ডাইং ফ্যাব্রিক হয়, ওটা যদি আমি টেম্পারেচার হাই টেম্পারেচার ফিনিশ করি তখন ডাই সাবলিমেশন হয়ে তখন সেই কালার ফার্স্ট খারাপ হয়ে যায়, তখন সেটা আবার ডাই মেশিন তুলে আবার রিওয়াশ করতে হয়, এটা কিন্তু আমার টাইম নষ্ট হচ্ছে। তো সেই কারণে ফিনিশিং এর ক্ষেত্রে আমার ফিনিশিং এর যে এইটা আছে কি বলে যে ওই প্যারামিটার টাইম, টেম্পারেচার, ডুয়েল টাইম, তারপরে প্যারাপ্রেশার, হ্যাঁ, কেমিক্যাল ডোজিং সবকিছু যেন আমার মানে অ্যাজ পার এসওপি হয়, আদারওয়াইজ কিন্তু এটা তখন আমার সেক্ষেত্রে ঝামেলা হবে। যেই কাপড়ে যে রিকোয়ারমেন্ট, আমি ওই সিবিসি ডাবল ডাইং ফ্যাব্রিকে আমি ওই 150 টেম্পারেচার বা 60 টেম্পারেচার চালালে আমার তো তখন সেক্ষেত্রে কাপড়ের ফাস্ট চলতে হবে না, সো এখানে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। সো ডেফিনেটলি ফিনিশিং প্যারামিটার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল শেড। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে যে আরএফটি কি অপারেটর, সুপারভাইজার এদের সাথে সম্পৃক্ত কিনা, মানে স্মার্ট ডিসিশন মেকিং? স্মার্ট ডিসিশন এখানে অ্যাকচুয়ালি আমার কি বলে যে দেখা হলো যে যখন একটা মেশিনে কালার স্টিম চলে, একটা মেশিনে একটা ফ্লোরে মেশিন থাকে 20টা, ঠিক আছে, তো দেখা হলো সে স্যাম্পল কাটলো 20 মিনিট সময় কাটলো বা 40 মিনিট সময় কাটলো, তখন সে সেটা ওয়াশ করে আয়রন করতে যায়। তো আয়রন করার সময় দেখা গেলো যে সে তখন তার সামনে অনেক সিরিয়াল মানে অন্য মেশিন ছিল দাঁড়িয়ে আছে, ওদের হয়তো স্যাম্পলটা ইম্পর্টেন্ট না, দেখা যাচ্ছে যে কি বলে যে ওটা হটের স্যাম্পল, ওটা স্কাউরিং এর শেড বা এনজিএম এর, তখন হয়তো সুপারভাইজার বললে তুমি আমার সাইড তো ওটাতে কালার আসছেন, ওটা আগে আয়রন করবে, ওটা দেখাটা সেটা দেখাটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? ও তো সেটা দেখার পরে দেন তারপরে আমি তখন ডিসিশন করবো যে না ঠিক আছে না, তখন যে শেড রেসপন্সিবল, যে শেড দেখতেছে, সে আসলে তখন তার যে না এটা কি এখন পানি ছাড়লে পানি ড্রেন করলে এটা সেটা ম্যাচ হবে নাকি একটু চালাবো না কি করবো, তখন তাকে এটা একটা স্মার্ট ডিসিশন দিতে হবে। আদারওয়াইজ কিন্তু যদি সে ডিপ করে ফেলে তখন তাকে সোডা হট দিতে হবে, সেটা তখন সোডা হট দিলে সে অন্যদিকে চলে যাবে, ইভেন তারপরে ফার্স্ট খারাপ হতে পারে, সেটা টোন থাকে ঠিক থাকে না। তো এই কারণে মানে রাইট সময় আমাদের বিটি করতে হবে, আদারওয়াইজ তোমার শেডটা মিলবে না। সো এই কারণে এইটা খুব ইম্পর্টেন্ট, ওদের যে সুপারভাইজার বা এই অপারেটর বা যে শেড রেসপন্সিবল, ওদের যে কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, একটা কোশ্চেন আসছে ইউটিলিটির ব্যাপারে। ইউটিলিটির কি মনে হয় কোনো আরএফটি এর সাথে সম্পর্ক বা ইউটিলিটির কি রকম ইফেক্ট থাকতে পারে আরএফটির উপর? ইউটিলিটি আমার যদি স্টিম প্রেসার যদি ফ্লাকচুয়েশন হয় বা আমার যদি ওয়াটারের যদি সাপ্লাই ঠিক না থাকে, তো ফর এক্সাম্পল আমি একটা ওয়াশ দিলাম 10 লিটার পার কেজি একটা ওয়াশ দিলাম, কি বলে যে টোটালি ওয়াশ করতে আমার অনেক ক্ষেত্রে যদি পানি ফ্লোটা ভালো থাকে তখন সেটা ওই আমার যে প্যারামিটার দেওয়া থাকে, তো ফর এক্সাম্পল যদি আমি 120 লিটার বা 150 লিটার
পার মিনিট পার চেম্বার পার মিনিট এরকম দেই, সেই ফ্লোটা দেই, তাহলে সেটা হয়তো আমার 15-20 মিনিটে হয়ে যাবে। আদার্স পানি যদি ফ্লো আমার ঠিক না থাকে, তখন সেক্ষেত্রে আমার আধা ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে কি হয়, আমার টাইমটা বেশি লাগতেছে। হ্যাঁ, টাইমটা বেশি লাগতেছে, প্লাস হচ্ছে ওই এক্স্যাক্টলি আমি ওই 8 ঘন্টায় বা 9 ঘন্টায় বান্না মারতে পারতেছি না, তোমার সময়টা বেশি লাগতেছে এখানে। আবার স্টিল ফ্লাকচুয়েশন করলে যেটা হয় কি, তখন ওই শেডটা ম্যাচিং হয় না। দেখা গেলো যে আমার স্টিম উঠতে নামতে যে সময়টা বেশি নিচ্ছে, এই কারণে কিন্তু সেটা কিন্তু ইফেক্টে পড়ে। দেখা গেলো যে তখন ওই একদর্শন টাইম বেশি যায় বা আমার ফিউশন টাইম বেশি যাচ্ছে, সে তখন ডিফারেন্স হয়ে যায়। এটা একটা রোল ভূমিকা অবশ্যই আছে। এটা প্র্যাকটিক্যালি কাজ করে করে দেওয়া বুঝতে পারে। না না, আমি বুঝতে পারছি। আচ্ছা, ওয়াটারের ব্যাপারে জানতে চাইছি, ওয়াটার প্যারামিটারের সাথে আরেকটি সম্পর্কটা কি? ওয়াটার প্যারামিটারের সাথে ওয়াটার প্যারামিটার মিন্স ওয়াটার, পানির পিএইচ, পানি পিএইচ অ্যারাউন্ড 7 থাকতে হবে, পানির হার্ডনেস থাকতে হবে, পানি হার্ডনেস হবে বিলো 30 ppm, পানিতে আয়রনের পরিমাণ থাকতে হবে অ্যাজ লেস অ্যাজ পসিবল 0.05 সামথিং, লেস দেন 0.05 থাকতে হবে। দেন পানিতে সিলিকেট থাকা যাবে না। সিলিকেট থাকলে কিন্তু কাপড়ের সমস্যা হবে, কাপড়ের মধ্যে পরে ওই যে সাদা সাদা মার্ক পড়ে যায়, বিশেষ করে নেভি কালার ব্ল্যাক কালারে। হ্যাঁ, নেভি কালার ব্ল্যাক কালারে আমাদের প্রবলেম বেশি হয় অনেক সময়, যে বিশেষ করে বর্ষাকালে প্রবলেমটা হয়, যে কারোর মধ্যে সাদা দাগ পড়ে যায়। তখন এটা দেখা গেলো কিছুতেই যায় না, এটা স্ট্রিপিং করলেও যায় না, তখন দেখা গেলো ওই কাপড়ে তখন রিজেক্ট হয়ে যায়। দেখা গেলো একটা কাপড়ের মধ্যে 200 কেজি কাপড়, বা এর মধ্যে দেখা গেলো যে 200 কেজির মধ্যে 10% বাদ হয়ে যাচ্ছে, কারণ ওই জায়গা বিভিন্ন রকম স্পট পড়ে গেছে, এই কারণে সিলিকেটের কারণে এরকম হয়। এই কারণে ওই সময় পানি কোয়ালিটি যদি ঠিক না থাকে, ফর এক্সাম্পল আমি যদি পানিতে যদি হার্ডনেস বেশি থাকে, তখন তোমার সিকুয়েশন এজেন্ট বেশি ইউজ করতে হয়, ওরা একটা পোর্শন। বাট পানিতে যদি সিলিকেট থাকে, সিলিকেট তো সিকুয়েশন এজেন্টে যায় না, তখন কিন্তু ওই কাপড়ে সাদা দাগ পড়ে যায়, ওই দাগটা কিন্তু পরে আমার আর দূরই হয় না। আলটিমেটলি আনলাকিলি সব বেঁচে আসে না, মাঝে মাঝে এরকম মানে চলে আসে। এমনি চলে যায়, এটা আসলে ওই সিলিকেটটা কখন কোন মেশিনে কোন বেঁচে চলে আসে, এটা আসলে আমরা নিজে বুঝি। এটা আসলে ওই পানি থেকে আসে, বাট সব বেঁচে আসে না, ব্ল্যাক নেভিতে মাঝে মধ্যে চলে আসে। বাট এই যে সিলিকেট, এটা কিন্তু হার্ডনেস কি বলে সিকুয়েশন দিয়েও দূর হয় না। না না, রিমুভ করা ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। না, সিলিকেটের ব্যাপারটা আসলে আমার অতটা জানা ছিল না, আমি নতুন একটা জিনিস শিখলাম। আচ্ছা, সিলিকেট আমরা রিমুভ করতে পারি কিভাবে? মনে করো যে একটা ফ্যাক্টরিতে একটা ফ্যাব্রিকে সিলিকেট ফাইন্ড আউট করলো যে সিলিকেট মার্ক আসতেছে বা এরকম কিছু, এটা কি কোনো রিমুভ করার সিস্টেম আছে বা কোনো? আমরা বিভিন্ন কেমিক্যাল তো ওয়াশ করি, কিন্তু কোনো কেমিক্যাল যাচ্ছে না। এটার জন্য দেখেছি যারা এক্সপার্ট যারা আছে, সেরকম কথা বলতে হবে যে কি সিলিকেট স্পট যেটা আসে, হাউ টু রিমুভ দিস, এটা খুবই ইম্পর্টেন্ট। সিলিকেট স্পট আসলে দূর হয় না, সফটনেস স্পট দূর হয়, বাট সিলিকেট স্পট দূর হয় না। সফটনেস স্পট তো আমার অনেক সময় আসে, কি বলি, সফটওয়্যার অনেক সময় কি হয়, তারপর যদি ডিলে ড্রাইং করে বা যদি ফিনিশিং এর সময় সফটওয়্যার যদি আমার ভালো মতন ডিসলভিং মিক্সিং করে না দেয়, সফটনেস স্পট আসতে পারে। বাট সিলিকেট স্পট যেটা আসে সেটা দূর হয় না, কাপড়টা রিজেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে এটা নিয়ে আমার একটু কাজ করতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমারও নলেজ অনেক কম। তুমি আমাকে একটু হেল্প করো যে কিভাবে কি করা যায়, এটা আসলে একটু কাজ করা উচিত। আচ্ছা, আমি দেখি এটা হয়তো, হ্যাঁ, সিলিকেট ব্যাপারটা নিয়ে আমি আসলে জানা ছিল না, আমি হয়তো এক্সপার্টের সাথে কথা বলে এটা নিয়ে দেখি কি কাজ করা যায়। আচ্ছা, এমনি ডাইং এর প্যারামিটারের সাথে আরএফটি যেমন প্যারামিটার আলোচনা করছি আমি, তারপরেও আর কি মনে হয় যে প্যারামিটার গুলা কি স্ট্রংলি মনিটর করা দরকার কিনা, যে টেম্পারেচার, টাইম, পিকার রেশিও, টেম্পারেচার গ্রেডিয়েন্ট? ডাইং প্রসেস তো আসলে এখানে অনেকগুলো স্টেজ আছে, স্কাউরিং, ব্লিচিং, দেন বায়ো পলিশিং, তারপরে এই যে ডাইং এর যেমন কি বলে লেভেলিং, ডোজিং, তারপরে যে কি বলে ডাইস ডোজিং, ডাইস র্যান্ডম, সল্ট ডোজিং, সল্ট র্যান্ডম, সোডা ডোজিং, সোডা র্যান্ডম, দেন তোমার কালার স্টিম, বিডি, দেন ওয়াশ, নিউট্রালাইজেশন, সোপিং, দেন ওয়াশ, দেন ফিক্সিং, দেন সফটিং, দেন আনলোড। তো প্রতি স্টেজে কিন্তু কি বলে যে কাপড়ের যে ওদের যে রিকোয়ারমেন্ট, টেম্পারেচার বলো, তুমি বলো পিএইচ বলো, সব কিন্তু সেম না, ডিফার করে। ফর এক্সাম্পল আমার যদি এনজাইম স্কারিং সময় পিএইচ লাগে মোর দ্যান 11, স্কারিং পিএইচ 11 বেশি লাগে, তো ওই ওয়াশ করে তখন এনজাইম করলে কিন্তু আবার এনজাইমটা আবার হবে না, তখন এনজাইমের জন্য পিএইচ লাগবে 4.5। যদি আমি এসিড এনজাইম ইউজ করি তাহলে পিএইচ লাগবে 4.5, তো সেক্ষেত্রে আমার এসিড দিয়ে তখন পিএইচ চেক করতে হবে। আবার এই কি বলে যেটা ওয়াশ করার পর আবার ডাইং এ আমার পিএইচ লাগবে তোমার কি বলে 6.5, 6 থেকে 6.5 আমার পিএইচ লাগবে ডাইং স্টার্ট করার জন্য। আবার ডাইং কি বলে ডাইং স্টার্ট করলাম, ডাইং কালার গেল, ডাইস কি বলে সল্ট গেল, সোডা গেল, দেন সোডা রান টাইম হওয়ার পরে, সোডা যাওয়ার পরে আমার পিএইচ লাগবে 10.5, অ্যারাউন্ড 10.5 প্লাস লাগবে, ব্ল্যাকের জন্য 11 থেকে 11.2 এরকম পিএইচ লাগবে। তো সেক্ষেত্রে প্রতিটি স্টেজে আমার কিন্তু পিএইচ তোমার ঠিক করতে হবে, পিএইচ ঠিক করতে হবে, এবং প্রতিটি টেম্পারেচার কিন্তু সেম না। স্কারিং টেম্পারেচার 98, এনজাইম কনভার্সন পিএইচ 55,
আবার দেখা গেল তোমার ডাইং এর সময় পিএইচ ধরো তোমার 60 বা কালার ওয়াইজ ভ্যারি করে 80 হয়, টার্গেট স্কয়ার ক্ষেত্রে 80 হয়। তো সেক্ষেত্রে আবার ওই সুপিং করি আবার 90 হবে বা 90 সুপিং করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ওই টাইম টেম্পারেচার তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। লিকার ইস্যু তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। আমরা তো লিকার ইস্যু অনুযায়ী যদি আমরা যদি লিকার ইস্যু অনুযায়ী আমার কিন্তু ডাইকেমিক্যালস নেই, ঠিক আছে? এখন যদি পরে আমি ওই কেমিক্যাল অনুযায়ী পানি নিলাম কিন্তু পানি বেশি নিলাম বা কম নিলাম, তখন কিন্তু সেটা ফ্লাকচুয়েট করবে। এই কারণে লিকার ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, হ্যাঁ, টু গেট প্রপার শেড, ঠিক আছে? আর আমি কিছু কথা বললামই। তো সো এই প্যারামিটার গুলো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট ফর আর্থিং, আদার সেফটি ম্যাচ হবে না। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, রেসিপি কম্বিনেশনটা আসলে কিরকম ইফেক্ট করে? রেসিপি কম্বিনেশন তুমি তো বলছো বিষয়টা, আসলে যে ডাইজের বিহেভিয়ার যেটা আর কি, সব ডাইজের বিহেভিয়ার অনুযায়ী তো কাপড় ডাইজটা সিলেক্ট করা উচিত। আমি কি বলে, যদি ডাইজের প্যাটার্ন সবগুলো যেমন 3টা ডাইজ নিলাম, 3টা ডাইজ নেওয়ার পরে যে ট্রাইকোমি যে শেডটা থাকবে, ওই 3টা ডাইজের যদি আমার বিহেভিয়ার সেম না থাকে, যদি কি বলে যে সাবসেন্টিভিটি আর রিয়েক্টিভিটি যদি সেম লেভেলে না হয়, তখন তো কাপড়ে আনইভেন আসতে পারে, তাই না? তখন তাহলে আমার ওই শেডে আবার যদি ওই ওদের যে সাবসেন্টিভিটি কি বলে কারণ মিডিয়াম কারণ হাই হয়, তখন ডাইং মেথড আমার চেঞ্জ করে দেবো, তখন তো মাইক্রোসি মেথড ডাইং করতে হবে। তো সেই কারণে আমার রাইট, ডাইজের রাইট। রেসিপি কম্বিনেশন দেখে আমার ডাইং পয়েন্ট সিলেক্ট করতে হবে। সো দিস ইজ ভেরি হুম, ইম্পর্টেন্ট, হুম, ডেফিনেটলি হুম, ভেরি হুম, ইম্পর্টেন্ট। না, আমরা অনেক দেখছি যে এরকম মানে 3 ব্র্যান্ডের ডাইস ইউজ করতেছে। হ্যাঁ, একটা মিডিয়াম ব্র্যান্ড, একটা মানে হট ব্র্যান্ড। হ্যাঁ, মানে এটার নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি আসলে কোন টেম্পারেচারে ডাইং করব। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অপটিমাম টেম্পারেচার, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, কেমিক্যালস এর ইফেক্ট কি হইতে পারে? একটা কোশ্চেন আসছে যে মানে যে কেমিক্যাল গুলো আমরা ইউজ করি ডাইং এ, এটা আরএফটির সাথে কি সম্পর্ক থাকতে পারে? কেমিক্যাল এফেক্ট বলতে ধরো স্কারিং করার সময় আমার যে ইউজ করি, আমরা ডিটারজেন্ট ইউজ করি, ডিটারজেন্ট যদি আমার যদি কম বেশি হয়, তাহলে কিন্তু অ্যাবজর্বেন্সি কম বেশি হতে পারে। এইগুলো স্কারিং ডিটারজেন্টের এটা ব্যাপার। তারপরে হচ্ছে কি বলে তোমার ওই ডাইং করার সময় এনজাইম করার সময় কি বলে যে আবার ধরো যে বিস্কুটে তোমার কাশি ইউজ করি না, যদি কাশি ইউজ করি তাহলে তো কাপড় ডিজাস্টার, ওটা তো একটা আলাদা অপশন, এটা আলাদা তো ব্যাপার হ্যাঁ। আর কি। আমি ডাইং করার সময় যদি আমি লেবেলিং এজেন্টটা দিই, লেবেলিং অনেক ক্ষেত্রে কিছু কিছু লেবেলিং এজেন্ট আছে যেটা ইউজ করলে আমার সে লাইট হয়ে যায়, কিন্তু লেবেলনেস ভালো হয়। যেমন তাগেস কালার জন্য একটা পার্টিকুলার লেবেলিং এজেন্ট ভালো, কিন্তু সেটা ইউজ করলে আবার ডেপথ আমার কি বলে সেটটা লাইট হয়ে যায়, তো আমার ডাইজের ডেপথ বাড়ায় দিতে হয়, ওটা ওই অ্যাকচুয়াল ডেপথ আনার জন্য। তো সেক্ষেত্রে আমার তো তখন লেবেলিং এজেন্ট ইউজ করে ওইটার উপর বেস করে আমার তো রেসিপি অ্যাডজাস্ট করে দিতে হয়। ল্যাপটপে যে রেসিপি দিল, সেক্ষেত্রে আমাকে এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে? আমার অনেক ক্ষেত্রে এরকম হয় যে সোপিং এজেন্ট আমি ইউজ করতে, সোপিং এজেন্ট অনেক ক্ষেত্রে অনেক সোপিং এজেন্ট ইউজ করলে আমার সেটি হয়ে যায়, মানে অনেকটা সেম থাকে, অনেকটা আবার রেডলেস হয়ে যায়, অনেকটা আবার অন্যরকম হয়ে যায়। কারণে আমি যে কোনো সোপিং এজেন্ট সোপিং এজেন্ট তো আছে, ফিক্সিং এজেন্ট কথা বলতেছি আমি। ফিক্সিং এজেন্ট যেটা ইউজ করলে অনেক ক্ষেত্রে সেটটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার যেমন চেঞ্জ বলতে কি, মানে ধরো রেড আপ আছে এখন, ঠিক আছে? আমি এটার মধ্যে ওই ফিক্সিং দিয়ে সেটা রেড কমে যাবে আর কি। তো সেক্ষেত্রে এগুলা আগে মেশিন দেওয়ার আগে আমাকে আগে ট্রাই করে নিতে হবে, হাতে করে মগে করে দেখতে হবে, পটে করে যে সেপারেটে যে না যেটা কোন দিকে যাচ্ছে, দেখে তারপরে আমার তখন এটা কি আমি যেটাতে কি বলে ওই কি বলে যে কোনটা ইউজ করবো তখন সিলেক্ট করতে হবে এবং কি পরিমাণ ডোজিং দেবো, তখন সেটা আমাকে ওখানে বলে দিতে হবে তুমি এই ফিক্সিংটা ইউজ করো, এই পরিমাণ ইউজ করো, তখন সেক্ষেত্রে সেটা মিলে যায়। আদারওয়াইজ তখন তো আদারওয়াইজ আমি দিব বলে দিতে ফিক্সিং দিয়ে দাও, একটা দিবে উল্টোওয়ালা দিবে, তখন সেটা মিলবে না। এই কারণে কোনটা দিবে কি পরিমাণ দিবে সেটা বলেই দিতে হবে, তাহলেই সেটা মিলবে। রাইট, রাইট। না, খুব ইম্পর্টেন্ট। আমি এরকম দেখছি একটা ফ্যাক্টরিতে, আমার এক্সপেরিয়েন্স বলি, যে ডিটারজেন্ট তারা ইউজ করে সব সময় ইম্পোর্টেড ডিটারজেন্ট। তো সামহাও যে কোম্পানি সাপ্লাই দিছে, তার নাম না বলি, তারা যখন লোকাল সাপ্লাই দিছে অন্য একটা ডিটারজেন্ট দিয়ে দিছে। তো আমি সলভ করতে গেছি ডাইং এর প্রবলেম, তো যা দেখি যে আসলে বেসিক্যালি লোকাল ডিটারজেন্ট ওখানে ইউজ করা হইতেছে এবং ডিটারজেন্টের কোয়ালিটি খুবই খারাপ। হ্যাঁ, তো প্রবলেম আসতেছে কিন্তু ডিটারজেন্ট থেকে। হ্যাঁ, বলো। হ্যালো, হ্যাঁ সুশান্ত, হ্যালো। হ্যালো, হ্যালো।
আমার মনে হয় সুশান্ত ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা ওয়েট করি ওর জন্য আসার জন্য। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ সুশান্ত ডিসকানেক্ট। আমি ফোনে চেষ্টা করি যে কানেক্ট করানো যায় কিনা, সামহাও মনে হয়। হ্যাঁ সুশান্ত, ডিসকানেক্টেড হয়ে গেছো নাকি? হ্যালো, হ্যাঁ তুমি কি ডিসকানেক্টেড হয়ে গেছো? সরি, আমরা চেষ্টা করতেছি সুশান্তকে আবার কানেক্ট করার। হ্যালো হ্যালো, আরে ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওয়েট করতেছিলাম। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো যে কেমিক্যালের ইফেক্টের উপর। হ্যাঁ, কেমিক্যালটা নিয়ে আমরা তো মনে হয় আলোচনা করছি। আরেকটা ব্যাপার জি। আছে সাইকেল টাইমের ব্যাপারটা তুমি হয়তো ভালো এক্সপ্লেন করতে পারবা। সাইকেল টাইমের সাথে আরএফটির কি রকম ইফেক্ট হতে পারে সাইকেল টাইম? সাইকেল টাইম মিন্স কি বলে যে আমরা ফ্যাব্রিকে ডাইমেনশনে যে রূপরেন গুলো থাকে, একটা রূপরেন সম্পূর্ণ মানে কি বলে যে কমপ্লিট করতে কত সময় লাগে? নর্মালি 2.5 মিনিট স্ট্যান্ডার্ড, 2.5 থেকে 3 মিনিট এই লেভেলে এটা 3 আমরা মিনিট। করি আর কি। 2.5 থেকে 3 মিনিট আমরা সাইকেলটা আমরা করি, ইউজ করি। তো দেখা গেলো যে আমি একটা ব্যাচের সাইকেল টাইম 2.5 মিনিট হলো ফর এক্সাম্পল, ঠিক আছে। আরেকটা ব্যাচের সেম ব্যাচেরই ওই সেম কালারই পরবর্তী ব্যাচে আমার সাইকেল টাইম দেখা গেলো যে আমি দিলাম 3 মিনিট, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা গেলো আমি যদি ডোজিং টাইম ফর এক্সাম্পল কালার ডোজিং টাইম দিলাম 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিট ডোজিং দিলে তো প্রথম যদি আমি 2.5 মিনিট সাইকেল টাইম দিই তাহলে 30 ভাগ কি বলে যে আড়াই, তাহলে কত হয়? কয়টা সাইকেল হয়? 30 ভাগ আড়াই কত হয়? 30 ভাগ আমার তো আড়াই মনে নাই। তোমার 30 ভাগ আড়াই কত হয়? 30 ভাগ আড়াই কত হয়? 12। 12। তাহলে 12টা সাইকেলের আমার যদি এরকম হয় যে 30 ভাগ হচ্ছে সাইকেলটা আমি 3 মিনিট দেই, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হলো হচ্ছে এই 10টা সাইকেল সম্পূর্ণ করবো, ঠিক আছে।
তো এরকম তো আরো আছে, আমার তো এটা কালার ডোজিং গেল, কালার রান টাইম আছে, সল্ট ডোজিং, সল্ট টাইম, সাইকেল কম বেশি হয়ে যাবে। তো সাইকেল কম বেশি হলে কি হবে, সেটা হচ্ছে ওই শেডে ভেরিয়েশন আসবে। তো বেশি সাইকেল পাইলে সাইকেলটা সে অত বেশি ওই ওই নজলের সংস্পর্শে কোনটাকে বেশি যাবে, যতবার ঘুরবে শেডের পিক আপটা বেশি হবে। ওই যে আমরা একটা ছোটবেলায় ডাউন করছিলাম, মনে আছে যে একটা ওই বড় চাকা ছোট চাকা একটা সাইকেলের, যে বড় চাকায় পরি দিয়ে তো ছোট চাকায় পরি দিয়ে তো, এটা একবার ঘুরে ছিল কয়বার ঘুরবে, রঙ ছিল না ওরকম আর কি। আর যদি এরকম এরকম হয় যে আমার কি বলে যে ওই কি বলে নাম্বার অফ সাইকেল বেশি হয়, তাহলে তো সেটা তো কি বলে শেডটা আমি ডার্কার হবে, কারণ তো ওটা ওই নাম্বার অফ সাইকেল বেশি হলে সে ডার্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমার সাইকেল টাইমটা খুব ইম্পর্টেন্ট শেড ম্যাচিং এর ক্ষেত্রে। আমার এরকম হয়, যদি এরকম হয় যে আমার ওই রুপ লেন্থ যদি আমার ওই পোর্ট টু পোর্ট মানে চেম্বার টু চেম্বার কম বেশি হয়, তাহলে চেম্বার টু চেম্বার কিন্তু শেড ভেরিয়েশন আসতে পারে। তো সে কারণে সবগুলো সাইকেল টাইম সেম হইতে হবে। একটা সাইকেল টাইম ওই দেখা হলো আমরা তো নরমালি সব নজলে তার ম্যাগনেট বাঁধি না, কারণ কি হয় সব নজলে একটা নজলে ম্যাগনেট বেঁধে দেখা হলো যে 1 মাস 1.5 মাস পর নজল অপারেটর হারায় ফেলে। যদি সব নজলে ইন্ডিভিজুয়াল দেয়, আমি সব পোর্টে যদি আমি ইন্ডিভিজুয়ালি দেই কি বলে যে ওই ম্যাগনেট দেই, হ্যাঁ, তো সবগুলো হারায় ফেলবে। মানে এই কারণে একটাই দেই, ওই একটা ওইটার উপরে আমরা সাইকেলটা মেট করি। ওই ওই যেই নজলে আমরা ইটা দেই, যেই টিউবে আমরা সেন্সরটা দিচ্ছি, যেমন ওই ওই টিউবের এবং প্রত্যেকটা টিউবের জন্য আমার রুপ লেন্থ সেম থাকে, তাহলে এটা সাইকেল টাইম যা হবে সবগুলো সাইকেল টাইম সেমই হবে। কারণ রুপ লেন্থটা খুব ইম্পর্টেন্ট। রুপ লেন্থ সেম থাকলেই আমার সাইকেল টাইম সেম থাকবে, যদি আমি স্পিডটা সেম রাখি। আচ্ছা আচ্ছা, আমরা এমনি সাইকেল টাইমটা ম্যাগনেট দিয়ে কিভাবে মেজার করি? তুমি যদি একটু সংক্ষেপে বলতা, অনেকে মানে ম্যাগনেট দিয়ে কিভাবে আমরা পরিমাপ করি? মানে একটা আমরা তো সাইকেল একটা কন্টিনিউয়াস এটাই থাকে, মানে এটা রোপ থাকে, হ্যাঁ, এটা এটা কি বলবো এই এন্ডলেস চেইন আর কি। তো এটাতে আমি ম্যাগনেট বেঁধে দিই, এমন একটা মেশিনের সেন্সর থাকে, এটা ঘুরে এবং মেশিন আমার ওই বিষয়ে আমার দেওয়া থাকে, কমান্ড দেওয়া থাকে। যখন এটা ঘুরে একটা বার সম্পূর্ণ এখানে আসে, তখন কতক্ষণ এটা ঘুরে আসলো এটা কিন্তু শো করে কি 2.5 মিনিট না 2.5 মিনিট, 2.6, 2.7, 2. হোয়াটএভার, কিন্তু তখন শো করতেছে এখানে। হ্যাঁ, এইভাবে সাইকেলটা বের করা যায়। আর এমনি তো ম্যানুয়ালি তো বের করতে পারি, ফ্যাব্রিকেট জিএসএম দিয়ে তো বের করার ফর্মুলা আছে, এটা দিয়ে একটা ম্যানুয়ালি রূপরেখ বের করে ওখান দিয়ে এটা আমরা ওইভাবে কিন্তু আমরা টাইমটা সেট করি। ওখান থেকে কিন্তু কি বলে আমরা যখন ওই যে ওই জিএসএম থেকে যখন গ্রাম পার লিনিয়ার মিটারটা বের করি, ওটা যখন এটা ওই সেটম মাস্টার দিয়ে দিই, তখন কিন্তু অটোমেটিক সাইকেলটা আমরা নিয়ে নেয়। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি সেটাই আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসে, চেম্বার টু চেম্বার যে সেম রোপ লেন্থ, হ্যাঁ, এটা হয়তো তুমি একটু আগে আলোচনা করছো যে রোপ লেন্থটা ইম্পর্টেন্ট, নলে তো সার্কেল টাইমে একটা ভেরিয়েশন আসবে আর কি। হ্যাঁ, দেখো একটা ফ্যাব্রিকে একটা ব্যাচের মধ্যে আমার ফ্লিস কাপড় থাকে, সিঙ্গেল রাশি কাপড় থাকে, রিপ থাকে, ঠিক আছে। তো এটা এরকম না যে আমি এক নজলে ফ্লিস দিলাম, দুই নজলে ফ্লিস দিলাম, এক নজলে সিঙ্গেল রাশি, এক নজলে আমি দিলাম কি বলে যে রিপ দিলাম, মানে একটা পোর্টে আর কি। তো দেখা হলো যে ওই চেম্বার টু চেম্বার যেটা কি, সেই কারণে আমার দেখা হলো যে নজলা ফর এক্সাম্পল 4টা আমার চেম্বার আছে, 1 টন কাপ এই 1 টন মেশিন, হ্যাঁ 1 টন মেশিন, আমি 800 কেজি কাপড় লোডিং দেবো, এখানে 80% লোডিং দিলাম। তো এখানে ফ্লিস কাপড় আছে ধরো তোমার 600 কেজি, ঠিক আছে। আর সিঙ্গেল রাশি কাপড় আছে ধরো 20 কেজি, আর রিব আছে 80 কেজি, ঠিক আছে। তো এই কাপড়গুলোকে আমার সমান ভাগ করে দিতে হবে। ফর এক্সাম্পল আমার যে 4টা পোর্ট আছে, 4টা পোর্টে আমি 600 কেজি কাপড়কে 150 কেজি করে দিব, 150 কেজি ফ্লিস, 150 কেজি ফ্লিস, 150 কেজি ফ্লিস, 150 কেজি ফ্লিস। আর সিঙ্গেল রাশি 5 কেজি 5 কেজি 5 কেজি 5 কেজি। তারপর হচ্ছে রিব 20 20 20। তাহলে কি হবে, তাহলে সবগুলো নজলে আমাদের রুপ লেন্থ সেম থাকবে, এবং রুপ লেন্থ সেম থাকলে কি হবে সবগুলো মিলে সাইকেল টাইম সেম থাকবে এবং শেডের কনসিস্টেন্সি থাকবে। আদারওয়াইজ আমার শেড কিন্তু একদম শেড আসবে, পরে কিন্তু শেড মানে বিভিন্ন গ্রুপ হয়ে যাবে, যে এটা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ, মানে তখন ওই কোয়ালিটি সেকশনের লোকজন কাপড় আটকে দেবে, চলবে না তখন। গেছে এরপর এই কারণে কি বলে রুপ লেন্থটা মানে সবগুলা চেম্বারে সেম থাকতে হবে টু মেইনটেইন দ্য সেম সাইকেল টাইম। রাইট। আচ্ছা, আমরা অলমোস্ট লাস্ট একটা কোশ্চেন, যে ল্যাব প্রসেসের সাথে আসলে আমরা বেশিরভাগ ফ্যাক্টরিতে দেখি ল্যাব আর ডাইং এর মধ্যে প্রসেসে কম বেশি হয়। তো ল্যাবের প্রসেসটা কি ইম্পর্টেন্স আরএফটি কিনা, আরএফটির সাথে ইম্পর্টেন্স কিনা? ল্যাবের প্রসেসটা অ্যাকচুয়ালি মানে ল্যাবে তো একটা ল্যাবে যে ডাইমেনশন থাকে, এটা তো একটা ইস্যু। আমি বলি ল্যাবে যে কাপড়টাতে আমি যে কাপড় ল্যাব করতেছি, সাবস্ট্রেট যেটা স্কাউরিং করা কাপড় যেটা করতেছি, যে কাপড় ল্যাব করতেছি, আমি যখন বাল্কে ডাইং করবো তখন যেন ওই সেম কাপড়টাই যেন হয়, এবং কাপড়ের যেন হোয়াইটনেস ইন্ডেক্স যেন সেম থাকে, এবং কাপড়ের অ্যাবজর্বেন্সিও যেন সেম থাকে, ঠিক আছে। তা না হলে কিন্তু কাপড়ের এটা তো একটা বেসিক জিনিস থাকতেই হবে, সেম ম্যাটেরিয়াল
same quality of same level of absorbency and whiteness index। বিশেষ করে লাইট কালারের জন্য এটা বেশি দরকার আর কি, হোয়াইটনেস ইন্ডেক্সটা সেম না হলে পরে শেড ম্যাচিং হতে যায় না, ঠিক আছে, পরে শেড ইউনিশ হয়ে যায়, পরে আবার টপিং লাগে, এটা ঝামেলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কি বলে যে ওই সেম সাবসেট তো সেম হইতে হবে, প্লাস ওটা কোয়ালিটিও সেম হইতে হবে, প্লাস ল্যাবের যে প্রসেস বলতে আমার ধরো যে তোমার এই আমার তো ল্যাব ডাইমেনশনে তো 24টা পট থাকে, ঠিক আছে, 24টা পটের মধ্যে কি বলে 3টা পট 23টা পট তো থাকে তোমার রেগুলার পট, একটা থাকে হচ্ছে রেফারেন্স পট বা সেন্সর পট যেটা আর কি, ঠিক আছে। তো যেই পটটার মধ্যে যেটাতে টেম্পারেচার কন্ট্রোল করা হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এই ভুলটা অনেক করতো, যে অনেক ফ্যাক্টরিতে এরকম ভুলটা আগে আমি শুনছি যেরকম হয়। হ্যাঁ, কিরকম বলি হচ্ছে রেফারেন্স পট যেটা, হ্যাঁ, রেফারেন্স পটটা মেশিনের ভিতরে রাখে, যখন ধরো লেভেলিং গেল ডাইস সলভ দিয়ে যখন অ্যাডজাস্টটা হয়ে যায় তখন নামে সোডা দিতে হবে আর কি, সবগুলোতে সোডা দিতে হবে, ডোজিং করতে হবে। তো ওগুলো কি ধরো মেশিনের টেম্পারেচার ধরো থাকে তোমার 60 থাকে, ঠিক আছে, 60 থাকে, তখন যখন মেশিনটা বন্ধ করে সবগুলো পট নামালো তখন কিন্তু মেশিনের ভিতরে একটা পট রেফারেন্স পটটা রেখে দিল, ধরো ওটা টেম্পারেচার কম তখন 50 হয়ে গেল, ফর এক্সাম্পল মেশিনের টেম্পারেচার 50 হয়ে গেল, এখন মেশিন থেকে যে 23টা পট তোমার নামালো, ঠিক আছে, ওই 23টা পটের মধ্যে তোমার সোডা দিল, ঠিক আছে, সোডা দেওয়ার পরে সবগুলো টেম্পারেচার তোমার ধরো কি বলে যে কমে আসলো, ধরো 40 হয়ে গেল, ঠিক আছে, সবগুলো 23টা পটের টেম্পারেচার 40 হয়ে গেল, কিন্তু রেফারেন্স পট যেটা মেশিনে রয়ে গেল সেটা কিন্তু টেম্পারেচার ধরো 50 রয়ে গেল, ঠিক আছে। যখন এই 23টা পট আবার মেশিন উঠালো, সেক্ষেত্রে কিন্তু যখন মেশিন রান করবে তখন কিন্তু রেফারেন্স পট যেটা ও কিন্তু ওর টেম্পারেচার কিন্তু 50 থেকে 60 উঠলে 10 লাগবে, তাই না, 10 তো লাগবে নাকি, ওই 10 উঠে কিন্তু সে কিন্তু আর টেম্পারেচার নিবে না মেশিনের ভিতরে, ওই কন্ট্রোল আছে ওরা কিন্তু ওই 50 হয়ে থেমে যাবে, ওর কিন্তু 60 উঠে গেছে, কারণ কিন্তু ওখানে কিন্তু টেম্পারেচার 50, তখন কিন্তু সেটা মিলবে না, তখন করবে কি ওরা তখন ল্যাব শেষ করবে কি, তখন সেটা মিলে সে লাইট মনে হচ্ছে আমি আরো ডাইজ দিতে দিয়ে সেটা পরে ওরা মিলাই ফেললো, ঠিক আছে। কিন্তু এই রেসিপি যখন বাল্কে দিবে তখন কিন্তু সেটা একবার ডার্কার হয়ে যাবে, কেন হবে, কারণ তখন তো ডাইসটা বেশি দিছে, কারণ ফ্লোরে তো আর ভুল করবে না, হয়তো এখানে সে ভুল করছে। এটা সমাধান করার জন্য কি করতে হবে, আমাকে ওই রেফারেন্স পট যেটা আছে টেক্সটটা পটে আমার সোডা দিচ্ছে, রেফারেন্স পটটা নামাতে হবে, ওই পটের মধ্যেও কিন্তু আমার তখন ওই কি বলে সোডা অ্যাড করতে হবে, কারণ দেখো সবগুলো পটের টেম্পারেচার সেম থাকে, সবগুলো একই হবে টেম্পারেচার, তখন মেশিনের ওই কি বলে উঠবে, তখন সবগুলো পটে সেম টেম্পারেচার থাকবে, সেম থাকবে, তখন ওই সেম থাকলে কিন্তু পরবর্তীতে কিন্তু যে ল্যাবটা দিবে তখন কিন্তু বাল্কিতে সেটা ঠিক থাকবে। আর যেটা বললাম যদি রেফারেন্স পটটা যদি ওইভাবে ইউজ না করে তাহলে কিন্তু তোমারই হবে কি বলে যে ওই সেটটা ডার্কার হয়ে যাবে অনেক, একটা ব্যাপার। একটা হচ্ছে ল্যাবে আমি যেই মেথডে ড্রাইং করতেছি, আমি বাল্কে যে মেথড ড্রাইং করবো ল্যাবে কিন্তু সেই মেথডে ল্যাবটা করতে হবে, ওটা সেম লিকার ইস্যু, সেম লেবেলিং এজেন্ট, সেম কেমিক্যালস, তারপরে তোমার কি বলে যে ওই ড্রাইং এর মেথড কি অলিন মেথড হবে নাকি আইসোথার্মাল হবে নাকি মাইক্রোস্কোপ মেথড হবে, ফ্লোরে আমি যে মেথড ড্রাইং করবো ল্যাবটা সেই মেথডে করতে হবে, তাহলেই তোমার আরেকটিটা পারফেক্টলি ম্যাচ করবে আর কি। আমি ফ্লোরে ল্যাবে করলাম ধরো অলিন করলাম, আমি ফ্লোরে করলাম তোমার মাইগ্রেশন মেথড, তাহলে কিন্তু সে মিলবে না, মিলবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই কারণে ল্যাবের প্রসেসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো যদি মেইনটেইন করতে পারি তাহলে এটা আমার ভালকে যে অনেক সুবিধা হবে আর কি। খুবই ইম্পর্টেন্ট না, এটা একটা নতুন জিনিস জানলাম ল্যাব টু বাল্ক আর্টের জন্য। খুবই ইম্পর্টেন্ট আসলে। আমরা অলমোস্ট টাইম আমরা 8 মিনিট ওভার করছি, যাই হোক মোটামুটি টাইমের মধ্যেই আছি আর কি। আমার মনে হয় থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা অনেক কিছু জানলাম আসলে, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তো অনেক দিনের, আমরা অনেক কিছু জানলাম। তুমি আমাকে দাওয়াত করছো, ইনভাইট করছো, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তুমি আমার ভার্সিটির ফার্স্ট বয়, ঠিক আছে, তুমি খুবই না থ্যাংক ইউ ভেরি মাচ, আসলে ব্রিলিয়ান্ট, देयर इज নো ডাউট अबाउट দ্যাট। তোমার কাছে শিখি আমরা। না তুমি প্র্যাকটিক্যালি আসো, আমরা আসলে জি না, তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যেহেতু আসো, মানে আসলে অনেকেই এত ডিপলি অ্যানালাইসিস করে না। আমি তোমার মধ্যে দেখছি যে জিনিসটা অ্যানালাইসিস করা, এবং ফকির অ্যাপার্স ওয়ান অফ দ্য সাকসেসফুল ইন আরএফটি অ্যাজ পার মাই ইনফরমেশন, যে যদি টপ 10 ফ্যাক্টরি অ্যানালাইসিস করা হয় যে যারা আরএফটি নিয়ে ক্লোজলি কাজ করে, ফকির আমি মনে হয় আমি ফকির নিয়ে আসলে একটা মিটিং এও আসলে বলছি যে ফকিরে আরএফটি অনেক ভালো, যে ইন্টারনাল ইস্যু যেটা আলোচনা এখানে না করি। তো আমার মনে হয়, আশা করি আমরা আরো দু একটা টপিকসে যদি তুমি সময় দাও, আমরা নেক্সট টাইম হয়তো আরো আসবো। আমি প্রতিদিনই চেষ্টা করব কিছু না কিছু টপিকসে আলোচনা করার, হ্যাঁ, যদি হয়তো নেক্সট টাইম আরো কোনো টপিকসে তুমি যদি একটু সময় দাও, আমাদের অডিয়েন্সরা অনেক জানতে পারবে। কারণ বেসিক্যালি আমি যে প্রবলেমটা দেখছি যে থিওরিটিক্যাল এডুকেশন আমরা অনেক জানি, হ্যাঁ, কিন্তু
প্র্যাকটিক্যাল আসলে ওরিয়েন্টেড লোকজন টিচিং এ আসতে চায় না, বা আসলে তারা শেয়ার করতে চায় না অনেক কিছু। হ্যাঁ, তো একজন কোশ্চেন করছে যে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ আরএফটি। স্ট্যান্ডার্ড আমরা বলছি, অলরেডি আলোচনা করছি এটা। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড, মানে আরএফটি স্ট্যান্ডার্ড কত হইতে পারে, এটা নিয়ে তো আমরা আলোচনা করছি। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম যে থিওরিটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজ দুইটার মধ্যে কিন্তু অনেক গ্যাপ। তো আমার মনে হয় যদি আমরা এরকম সেশন করি, আমরা নলেজ শেয়ারিং এর মাধ্যমে অনেকটা জানতে পারবো। আর এটা তো যেহেতু রেকর্ডেড থাকে, ব্রেইনস্টর্মিং হবে, আমাদের রিফ্রেশমেন্ট হবে, এটা তো ভালো হয়। রাইট, ভেরি গুড। হ্যাঁ, গুড। এবং এটা রেকর্ডেড লাইভ যেহেতু, তো ইউটিউবে যে কোনো সময় দেখতে পারবে, ইউটিউবে রেকর্ডেড থাকবে। হয়তো তুমি যদি তোমার ফেসবুক পেজে শেয়ার করো, তাহলে ও অনেকে দেখতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে তো আছেই, সেটা রেকর্ডেড থাকবে। তো আমার মনে হয় এটা আমাদের সবার জন্য, আমরা যদি বারবার শুনি বিষয়গুলা, তাহলে আমাদের হয়তো আরো ক্লিয়ার হবে আরএফটি সম্পর্কে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা শেষ করি। সবাই ভালো থাকবেন। তুমি বলতে কিছু বললে যদি অডিয়েন্সদের উদ্দেশ্যে। না, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে এত সময় দিল আমাদেরকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ।